তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া বেস্ট কোরিয়ান ড্রামা। এই ড্রামাটা বানানো হয়েছে অনেক সুন্দর একটা গল্প নিয়ে। আসলে এইটা আমার জীবনে দেখা বেস্ট একটা গল্প। এই গল্পটা দেখার সময় মাঝে মধ্যেই আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, মাঝে মধ্যেই আপনার অজান্তেই আপনি হেসে ফেলবেন, আর হয়তোবা শেষের দিকে আপনি প্রচণ্ড কান্নাও করতে পারেন। তবে যখন পরে আপনি এই গল্পটা নিয়ে আবারও চিন্তা করবেন, তখন আপনার কাছে এই জিনিসটাই মনে হবে যে এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প। অ্যান্ড ভিডিও শুরু করার আগে একটা ব্যাপার জানিয়ে দিই, সেটা হচ্ছে এই সিরিজের মধ্যে অনেকগুলো টাইমলাইন আছে। গল্পটা নানান সময় নানান টাইমলাইনে জাম্প করে। সো যদি আমি তেমন করে আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে হয়তোবা ব্যাপারটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। এই জন্য আমি খুবই লিনিয়ার ওয়েতে ব্যাপারটাকে বোঝানোর ট্রাই করব, যাতে করে গল্পটা বুঝতে আপনাদের সুবিধা হয়। তো এই গল্পে শুরু হয় একটা ওল্ড এজ হোম থেকে, যেখানে কিছু বৃদ্ধরা বসে কেউ পোয়েম লিখছিল, কেউ ড্রয়িং করছিল, কেউ নিজের মনের কথাগুলো খাতায় লেখার ট্রাই করছিল। এই সমস্ত বৃদ্ধদের মধ্যেই আমরা একজনকে দেখতে পারি, যে কিনা আমাদেরকে বলছিল যে আমি কখনোই এই জিনিসটা কল্পনা করিনি যে আমি 70টা বছর জীবিত থাকব, আর এই 70 বছর বয়সে এসেও আমার মুখে সেই শব্দটাই থাকবে যেটা 10 বছর বয়সে আমার মুখে ছিল। আর এখান থেকে গল্পটা পাস্টে চলে আসে, আমরা চলে আসি তার 10 বছর সময়। আসলে আমরা জানতে পারি এই ছোট্ট মেয়েটার নাম হচ্ছে ইসুন, যে কিনা তার সিঙ্গেল মাদারের সঙ্গে থাকে, কারণ অনেক ছোটবেলায় তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। এই জন্য এখন তার মা সংসার চালানোর জন্য সমুদ্রে ড্রাইভিং করে বিভিন্ন রকমের ঝিনুক, মুক্তা এগুলো কালেক্ট করার ট্রাই করে এবং পরবর্তীতে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর এই গল্পটা ভালো করে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই মাথায় এটা রাখতে হবে যে সময়টা চলছিল 1950 সাল, যেখানে সাউথ কোরিয়া ফ্রি হয়েছিল মাত্র 5 বছরই হয়েছিল। আর তখন তাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আর তারা যে আইল্যান্ডে বাস করত সেই আইল্যান্ডের অবস্থা তো আরও বেশি খারাপ ছিল। আসলে তারা যে আইল্যান্ডে থাকতো সেটাকে জেজু বলা হতো, আর এই জেজু আইল্যান্ডটা সাউথ কোরিয়ার অন্য সমস্ত মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ এখানে সংসারে ফিমেলদের একটা বড় ভূমিকা থাকতো। বেশিরভাগ সময় ফিমেলরা সংসারে লিড করতো, অথবা তারা হাজব্যান্ডের সঙ্গে কাজ করে সংসার চালানোর ট্রাই করতো। যাই হোক, এখন আমরা দেখতে পারি ইসুন সমুদ্রের একেবারে পাড়ে এসে দাঁড়া হয়ে চিৎকার করে তার মাকে ডাকছিল, কারণ তার মা সমুদ্রের মধ্যে ডুব দিয়েছিল কিছু মুক্তা ওঠানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত সে ব্যাক করেনি। এই জন্য সে চিৎকার করে বলছিল যে মা, তুমি সবসময় কেন সবার লাস্টেই আসো। এখানে আমরা মিস্ত্রি নামের একটা মহিলাকেও দেখতে পারি, যে কিনা সমুদ্রের মধ্য থেকে মাত্রই উপরে উঠে আসলো। আসলে আমরা জানতে পারি এখানে যারা ড্রাইভাররা ছিল তারা সবাই খুবই ভালো বন্ধু ছিল, তারা একে অন্যের সুখে দুঃখে সবসময় পাশে থাকতো। তাদের মধ্যে একজন ড্রাইভার যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, তখন তার সংসারের দেখাশোনা তারা নিজেরাই করত। প্রত্যেকবার যখন তারা মাছ ধরতে আসতো, তখন কিছু মাছ সেই বৃদ্ধ ড্রাইভারের জন্য তারা রেখে দিত। তবে এই সমস্ত ব্যাপারগুলোর জন্য মিস্ত্রি একটু বেশি রাগ করত। সে বলতো যে এদিকে আমাদের নিজেদেরই পেট আমরা ভরতে পারছি না, অন্যদিকে তার জন্য আমাকে মাছ রাখতে হচ্ছে। আসলে এই ব্যাপারটা কেমন করে চলবে? তবে তখন তার সঙ্গীরা তাকে আবার বুঝিয়ে বলতো যে দেখো, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে বা তুমি না থাকবে, তখন তোমার মেয়ের জন্য আমরা ঠিক এমনটাই করব। তবে মিস্ত্রি তাকে বলে যে এখন আমি জীবিত আছি, সো এখন আমি কিভাবে হিসেব করব সেটা আমাকে বলো। আসলে তখন আমরা মিস্ত্রি সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারি। আমরা জানতে পারি মিস্ত্রি খুবই গরিব এবং দেনার মধ্যে ডুবে থাকা একটা ফ্যামিলিতে বড় হয়েছে, আর এই জন্য তাকে খুব ছোট বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। তবে তার প্রথম স্বামী রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, এই জন্য সে আরও একটা বিয়ে করেছিল যাতে করে তার জীবনে ভারসাম্য চলে আসে। তবে আসলে তার ভাগ্যটা দেখো, প্রথম স্বামী খুবই ভালো ছিল, এই জন্য সে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কিন্তু এখনকার স্বামী ফিজিক্যালি তো ফিট আছে, তবে সে খুবই অলস এবং অকর্মা একটা মানুষ, এই জন্য তার স্বামীর খরচও তাকেই টানতে হয়। আর তখন এদিকে আমরা গনচুককে দেখতে পারি, যে কিনা মাছ বিক্রি করা ফ্যামিলি থেকে ছিল, যার ফ্যামিলি কিনা টাকা পয়সার মামলায় বাকিদের চেয়ে একটু এগিয়েই ছিল। সে ইচ্ছুকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য সে সবসময় তার আগে পেছে ঘোরাঘুরি করত। তবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ইচ্ছুক তার উপরে অনেক বেশি রাগ করেই থাকতো। এরপরে বাসা আসার পরে ইসুন তার মাকে বলে যে আমি পোয়েম কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। তবে তার মা তাকে বলে যে পোয়েম কম্পিটিশনে ফার্স্ট হলে পেট ভরবে না, ভালো করে পড়ালেখা করো, ভালো একটা চাকরি ম্যানেজ করো, তাহলেই আমাদের ফ্যামিলির ভাগ্য ঘুরবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে ইসুন আসলে তার মায়ের সঙ্গে থাকে না, সে বরং তার চাচার সঙ্গে বাস করে, যেখানে তার দাদি হচ্ছে ফ্যামিলির হেড, আর তারা সবাই পড়ালেখা করা ফ্যামিলির। এই জন্য তার মা চিন্তা করছিল যদি ইসুন তাদের সঙ্গে বড় হয়, তাহলে হয়তোবা সে পড়ালেখা করে ভালো একটা চাকরি ম্যানেজ করতে পারবে। এই জন্যই সে তার কলিজার টুকরো মেয়েটাকে তার থেকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। তবে আমরা দেখতে পারি ইসুন কান্না করতে তার মাকে বলে যে চাচা তো আমাকে ঠিকভাবে খাবার দাবারও দেয় না, সে তার অকর্মা ছেলেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এখন ইসুন যদিও ছিল একজন বাচ্চা, এই জন্য সে কোনোভাবেই পক্ষপাতিত্ব সহ্য করতে পারছিল না, এই জন্য সে তার মায়ের সাথেই থাকতে চাইতো।
তবে তার মা কোনোভাবেই তাকে তার সঙ্গে রাখতে চাইতো না, কারণ সে যা ইনকাম করে সেটা দিয়ে তার ঘর পর্যন্ত চলে না। অন্যদিকে সে ইসুনের স্কুলের বেতন কী করে পরিশোধ করবে। এরপর রাতের বেলায় ঘরের বাইরে আমরা দেখতে পারি চাচা কোয়ানসিক থেকে টাকা দিয়ে 5টা মাছ কিনছিল, তবে কোয়ানসিক তাকে 6টা মাছ দেয়, মানে সে তাকে একটা ফ্রি দেয়। আসলে সে প্রত্যেক দিন একটা মাছ করে ফ্রি দিয়ে যায়। এই জন্য চাচা তাকে জিজ্ঞেস করে যে তুমি প্রতিদিন এমনটা কেন করো, তুমি প্রতিদিন কেন একটা করে মাছ ফ্রিতে দিয়ে যাও। তখন কোয়ানসিক তাকে বলে যে আপনার ঘরে 6 জন মেম্বার, তাহলে আপনি 5টা মাছ প্রতিদিন কেন কিনেন। তখন চাচা বলে যে আমার ঘর আমার ইচ্ছা, এতে করে তোমার কি যায় আসে। তবে আমরা দেখতে পারি ইচ্ছু যখন ঘর থেকে বাইরে কোয়ানসিকে দেখতে পারে তখন সে মনে মনে প্রচণ্ড রাগ করা শুরু করে। আর তখন এদিকে আমরা মিস্ত্রিকে দেখতে পারি, যার হাজব্যান্ড তাকে বলছিল যে মেয়েকে তার কাছে এনে রাখার জন্য, কারণ তার মেয়ে তার কাছে থাকতে চায়। তবে মিস্ত্রি তার উপরে চিৎকার করে বলে যে যদি তুমি হালকা পাতলা একটু কাজও করতে তাহলেও তোমার কথার একটা ভ্যালু থাকতো, এখন তাকে এনে কি তোমার খাবারগুলো আমি তাকে খাওয়াবো। এরপরে যখন সে ইস্যুর কবিতাটা পড়ে তখন সে কান্না করা শুরু করে, কারণ ইস্যু এখানে লিখেছিল যে কিভাবে একটা মা টাকার জন্য তার মেয়েকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে বড় হয়ে এতটা বড়লোক হতে চায় যাতে করে তার মার সমস্ত দুঃখ কষ্ট সে দূর করতে পারে। এগুলো পড়ার পরে মিস্ত্রি প্রচণ্ড রাগের মাথায় চাচার ঘরে চলে আসে আর ফাইনালি তাদের সঙ্গে ঝগড়া করে ইস্যুকে সেখান থেকে নিয়েই চলে আসে। সে তার দাদিকে বলে যে দেখুন মা, আপনার সামনেই সমস্ত কাজগুলো হচ্ছিল, কিন্তু আপনি একেবারে চোখ বন্ধ করে কী করে থাকলেন। সে হচ্ছে আপনার বড় ছেলের মেয়ে, তাছাড়া সে দেখতেও তার মতো, তারপরেও আপনার সামনে এমন পক্ষপাতিত্ব হচ্ছিল, এই ব্যাপারটা আপনি কিভাবে সহ্য করতে পারলেন। এগুলো বলে সে তাকে নিয়ে ফাইনালি চলেই আসে। এরপরে রাস্তায় আমরা মা মেয়ের মধ্যে খুবই ইমোশনাল একটা সিন দেখতে পারি। আসলে আমরা জানতে পারি ইস্যু পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে তার মাকে, সে তার মায়ের জন্যই বড়লোক হতে চায়। এই জন্য সে তার মায়ের কাছে প্রমিস করে সে কলেজে যাবে, একদিন এই গ্রামের প্রধান হবে, পরবর্তীতে কোরিয়ার প্রেসিডেন্ট। আর এরপর আমরা দেখতে পারি মিস্ত্রি গিয়ে তার হাজব্যান্ডকে বলে যে স্বামীর মামলায় আমার ভাগ্য তো অনেক বেশি খারাপ, কিন্তু বাচ্চার মামলায় আমার ভাগ্য অনেক ভালো। এত কম বয়সে সে আমার দুঃখ কষ্ট দূর করতে চাইছে, একটা মায়ের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। এরপরে পরদিন সকালবেলা ইসুন মিস্ত্রিকে বলে যে কিভাবে স্কুলের টিচার পক্ষপাতিত্ব করে অন্য একটা বড় লোকের ছেলেকে পোয়েমে ফার্স্ট প্রাইজ দিয়ে দিয়েছে, আর তার পোয়েমটা ভালো হওয়া সত্ত্বেও তাকে সেকেন্ড প্রাইজ দেওয়া হয়েছে। আর এই জন্য সেই ছেলেটাকে ক্লাসের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে আর তাকে পক্ষপাতিত্ব করে মনিটর বানিয়ে দেওয়া হয়েছে। আসলে সেই ছেলের বাবা সবসময় সেই টিচারকে নানান রকম গিফট করতো, এই জন্যই সেই টিচার এমন পক্ষপাতিত্ব করেছে। এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মিস্ত্রি গিয়ে তার পাশের ফার্মে কঠিন পরিশ্রম করা শুরু করে, আর অনেকদিন কাজ করার পরে ফাইনালি কিছু টাকা হাওলাত করে সে টিচারকে একটা গিফট দেওয়ার জন্য চলে আসে। সে টিচারকে বলে যে দেখুন, আমি আপনাকে গিফট দিতে পারিনি, এই জন্য প্লিজ আমার মেয়ের সাথে বেইনসাফি করবেন না। সে যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়ার ট্রাই করবেন। আমি যেটা এনেছি সেটা হয়তোবা অনেক কম, তবে যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি আপনার জন্য আরও বেশি নিয়ে আসতাম। প্লিজ আপনি পক্ষপাতিত্ব করতে যাবেন না। এইটা বলে যখন তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন রাস্তায় ইস্যু তার মাকে বলে যে মা, মনিটরও প্রেসিডেন্টের চেয়ে কোনো অংশে কম না, এখানে শুধু 19-20-এরই একটা পার্থক্য। তবে আমরা দেখতে পারি তার মা তাকে বুঝিয়ে বলে যে নিজের খুশি এবং নিজের অধিকারের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করতে যাবে না। এরপর আমরা দেখতে পারি অনেকটা দিন পার হয়ে যায়, আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু করে, ট্যাঙ্গেরিনের গাছের মধ্যে অনেক পাতা হয়ে যায়, তবে পরবর্তীতে আস্তে আস্তে করে সমস্ত পাতাগুলো ঝরেও যায়। আমরা জানতে পারি মিস্ত্রির লাঞ্চ ঠিকমতো কাজ করা বন্ধ করে দিয়েছে। এই জন্য যখন সে গ্রামের কবিরাজের কাছে আসে তখন সে তাকে জানিয়ে দেয় তার মৃত্যু খুবই কাছে চলে এসেছে। এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইস্যু সমুদ্রের পাড়ে এসে চিৎকার করে কান্না করে জিজ্ঞেস করে যে তুমি আসলে চাওটা কি, তুমি কি আমার থেকে আমার সমস্ত খুশি ছিনিয়ে নিতে চাও? প্রথমে আমার বাবাকে নিয়ে গেছো, এখন আবার আমার মাকে নিয়ে যাওয়ার ট্রাই করছো। এগুলো বলে যখন সে কান্নাকাটি করছিল তখন গনসিক এসে তাকে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। আসলে তখন আমরা জানতে পারি যে ইস্যু আসলে গনসিককে হেট করতো না, সে শুধুমাত্র চিন্তা করতো যে হয়তোবা গনসিক তাকে করুণার দৃষ্টিতে দেখছে। এখন কোনো মানুষ গরিব তো হতে পারে, তবে কেউ তাকে করুণার দৃষ্টিতে দেখুক এই জিনিসটা কেউই পছন্দ করবে না। তবে সে এই জিনিসটা জানতো না যে গনসিক তাকে করুণার দৃষ্টিতে না, বরং সে তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। এরপরে রাতের বেলায় মিস্ত্রি মৃত্যুর আগে দাদির সঙ্গে মিট করতে চলে আসে, আর দাদির সঙ্গে কথাবার্তা বলার পরে ইস্যুকে ভালো খাবার দাবার খাইয়ে শেষবারের মতো তাকে গুড বাই বলে। সে তাকে বলে যে দেখো, মাঝে মধ্যেই বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে চলে যেতে হয়, আর এরপরে বাচ্চাদেরকে নিজেদেরকেই তাদের লাইফটা গুছিয়ে নিতে হয়। সবসময় বাবা মা বাচ্চাদের সঙ্গে থাকে না, তাদেরকে পরবর্তীতে নিজের মতো করেই নিজের লাইফটা গুছিয়ে নিতে হয়। তবে ইস্যু তাকে বলছিল যে আমার সাথেই কেন বারবার এমনটা হচ্ছে। সে বলছিল মা, আমি বড় হতে চাই না, আমি ছোট থেকেই তোমার সঙ্গে জীবনটা পার করতে চাই। তবে তখন মিস্ত্রি তাকে বলে যে তোমার মাঝে মধ্যেই মনে হবে যে তুমি হেরে যাচ্ছ, সমস্ত ব্যাপারগুলো কঠিন হয়ে যাচ্ছে, মৃত্যুই তোমার কাছে সবচেয়ে সহজ রাস্তা বলে মনে হবে। তবে তুমি কখনোই হার মেনে নিও না, তুমি খুবই শক্ত, জয় তোমার অবশ্যই হবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইসুন জোরে জোরে চিৎকার করে কাঁদছিল।
এরপর সে তার মেয়েকে বলে যে দেখো, তোমার মায়ের জন্য এবং তোমার জন্য তোমাকে অবশ্যই জিততে হবে। তোমার স্বপ্নকে তুমি কোনোদিনও ভুলে যেও না। আর সত্যি বলতে এই সিনটা এত বেশি ইমোশনাল ছিল যে যদি আপনি এটা সিরিজের মধ্যে দেখেন তাহলে হয়তো আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। এরপরে পরদিন সকালবেলা মিস্ত্রির ফিনরেল করা হয়। আমরা দেখতে পারি ইসুক কান্না করতে করতে ভেঙে পড়েছিল। তখন কৌশিক এসে তার দেখাশোনা করছিল আর তাকে খাবার দাবার দিচ্ছিল যাতে করে সে পুরোপুরি অসুস্থ হয়ে না পড়ে। আসলে ইসুকের মা মৃত্যুর আগে তাকে বলে গিয়েছিল যে আমার মৃত্যুর পরে তুমি এই ঘরটা ছেড়ে দিও আর তোমার চাচার কাছে চলে যাও এবং তোমাকে পড়ানোর জন্য তার কাছে জেদ করা শুরু করো। তবে আসলে আমরা দেখতে পারি ইসুকের স্টেপ ফাদার এতটাই ম্যানিপুলেটিভ পারসন ছিল যে সে এই ছোট বাচ্চাটাকে বুঝিয়ে শুনিয়ে তাকে দিয়ে কাজ করানো শুরু করে। সে তাকে বলছিল যে তোমার ছোট সৎ ভাই বোনগুলো বড় হওয়া পর্যন্ত তো আমার সঙ্গে থেকে যাও। যদি তুমি আমার সঙ্গে থেকে কাজ করো তাহলে যখন তুমি বড় হয়ে কলেজে ভর্তি হবে তখন তোমার সমস্ত খরচ আমি বহন করব। এই জন্য ইসুক তার সঙ্গে কাজ করা শুরু করে। তারা দুজন মিলে পুরো পাতাকপির একটা ক্ষেতই বানিয়ে ফেলে আর পরবর্তীতে যখন এখানে পাতাকপি হওয়া শুরু হয়ে যায় তখন তারা সেগুলো নিয়ে বাজারে সেলও করা শুরু করে। যাই হোক, এরপর আমরা জানতে পারি আস্তে আস্তে করে সাউথ কোরিয়ার অবস্থা ভালো হওয়া শুরু হয়েছিল। মানুষও অর্থনৈতিকভাবে কিছুটা উন্নতি করছিল আর তারা দুজনও আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করেছিল। কৌশিক সবসময় ইসুনের সঙ্গ দিত। সে তার মাছগুলো সেল করার পাশাপাশি ইসুকের পাতাকপিগুলোও সেল করে দিত আর ইসুক সেখানে বসে শুধু পড়ালেখাই করত। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখে মিস্ত্রির যেই বৃদ্ধ বান্ধবীরা ছিল তারা হিংসা করে বলতো যে ইসুকের ভাগ্যটা অনেক ভালো, কারণ কৌশিক সবসময় তার সঙ্গেই থাকে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে কৌশিকের দাদি প্রচণ্ড রাগ করে ফেলে। সে এসে সবসময় ইসুর পেছনে লেগে যায়, কারণ সে বিশ্বাস করতো যে মিস্ত্রির আত্মা এখন পর্যন্ত ইসুকের মধ্যে আছে। এই জন্য সে কোনোভাবেই চাইছিল না এমন একটা মেয়ে তার নাতির আশেপাশে আসুক। যাই হোক, এরপরে যখন কৌশিক ইসুকের সঙ্গে গিয়ে মিট করে তখন ইসুক তাকে বলে যে তোমার দাদি আসলে কি মনে করে, তুমি হচ্ছে মাছ বিক্রি করা একটা ফ্যামিলির মেম্বার আর আমরা হচ্ছে মাছ ধরা একটা ফ্যামিলি মেম্বার। তোমার আর আমার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তুমি কি কোনো রাজকুমার নাকি? তোমার দাদি আমার সাথে এমন করে বিহেভ কেন করে? সে কি মনে করে আমি তোমাকে বিয়ে করব? আমি কখনোই তোমাকে বিয়ে করতে যাব না। আমি তো সিওলের কোনো একটা ছেলেকে বিয়ে করব, বিশেষ করে এমন একটা ছেলেকে যে কিনা কবিতা লিখতে পারে। আর সে তাকে বলে যে তোমার সঙ্গে আমি এই জন্য থাকি যাতে করে আমি বিজনেস শিখতে পারি। তোমার সাথে আমার কোনো প্রেম টেম নেই, তোমাকে আমি ভালো টালো বাসি না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে কৌশিকের মনের মধ্যে একটার পর একটা আঘাত লেগেই যাচ্ছিল। তার প্রচণ্ড রাগও চলে আসছিল, তবে সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে। আর সে তাকে বলছিল যে দাদির উপরে যে রাগ সেটা আমার উপরে কেন ঝাড়ার ট্রাই করছো? আমার পকেট থেকে হাতটা বের করো, কোনো সিওলালার পকেটে গিয়ে ঢোকাও। তবে আমরা দেখতে পারি ইসুক এমনটা করছিল না। এরপরে যখন তারা দুজন একটা সরিষা ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিল তখন আমরা জানতে পারি তারা দুজন আসলে একে অন্যকে অনেক বেশি ভালোবাসে। তবে তাদের দুজনের ভালোবাসার ধরনটা একটু ভিন্ন ছিল। সবসময় ইসুক তাকে শোনাতো, মানে সে বকবক করেই যেত। যেহেতু তার দুনিয়াতে কেউ নেই এই জন্য সে সমস্ত কথাগুলো তার সঙ্গেই শেয়ার করত। তবে কৌশিকের ধরনটা একটু ভিন্ন ছিল। সে সবসময় শুধু শুনেই যেত, মানে সে যখন তার কথাবার্তা শুনতো তখনই তার মনটা ভালো হয়ে যেত। এরপরে ইসু তাকে বলে যে তুমি সবসময় কেন আমার উপরে দয়া দেখাও? মাঝে মধ্যে মাছ দিয়ে দাও, মাঝে মধ্যে দুধ দিয়ে দাও, যখনই আমার প্রয়োজন পড়ে তখনই তুমি আমার পাশে কেন চলে আসো? তবে তখন কৌশিক তাকে বলে যে তোমার এটা মায়া মনে হয়, এটা কোনোভাবেই মায়া না। তো তখন ইসু তাকে বলে যে হ্যাঁ, এটা তো মায়াই মনে হয়, এইটা আর কি আমি মনে করতে পারি? তখন কৌশিক একটা কিস করে দেয় আর সে বলে যে এইটা কোনো দয়া না, আমি এইটার জন্য সবসময় তোমার পাশে থাকি। তবে তখন ইসু তাকে বলে যে কেউ তার ভালোবাসার প্রকাশ কিভাবে এমন করে করতে পারে, তাছাড়া তুমি আমার নাকের উপরে কিস কেন করলে? আর এরপরে তাদের কথাবার্তার মধ্যে ইসু তাকে বলে দেয় যে আসলে সে এই দিনটার জন্য অপেক্ষা করছিল যখন তার বয়স 14 ছিল। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তারা দুজন একে অন্যকে খুব বেশি ভালোবাসতো, তাও ছোটবেলা থেকে। এরপরে যখন ইসুক তার বাসায় ব্যাক করে তখন সে খুবই হ্যাপি ছিল। তবে ঘরের মধ্যে ঢুকে সে দেখতে পারে তার সৎ বাবা অন্য একটা মেয়েকে নিয়ে হাজির হয়েছে। আর এই জন্য সে তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমার ভাগের টাকাগুলো দিয়ে দাও, আমি এখান থেকে বিদায় হই। তবে তার সৎমা তাকে বলে যে সে তোমাকে কোথা থেকে টাকা দিবে, সে তো আমার থেকেই দেনা করে বসে আছে। এটা শোনার পরে ইসুকের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। আসলে সে কলেজে যেতে চাইছিল কারণ সে তার মায়ের কাছে ওয়াদা করেছিল। তবে পরবর্তীতে যেহেতু কোনো কাজ হচ্ছিল না এই জন্য সে ঘর ছেড়ে তার চাচার ঘরে চলে আসে। তবে তার চাচাও তাকে এই শর্তে অ্যাকসেপ্ট করে যে সে পড়ালেখা বাদ দিয়ে ফ্যাক্টরিতে গিয়ে কাজ করবে আর অর্ধেক টাকা সে ঘরে এনে দিবে, কারণ তাদের আর্থিক কন্ডিশনও খুব একটা ভালো ছিল না আর তার নিজের ছেলে পর্যন্ত কলেজে যেতে পারেনি। এরপর তার দাদি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আসলেই কলেজে যেতে চাও? তখন সে বলে যে হ্যাঁ, আমি আসলেই কলেজে যেতে চাই। তবে তার চাচা তাকে স্পষ্ট করে না করে দেয়। সে বলে যে তোমার কাজিন পর্যন্ত কলেজে যায়নি, তাহলে তুমি কলেজে গিয়ে আসলে কি করবে? এগুলো শোনার পরে ইসুকের মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর সে সোজা কৌশিকের কাছে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখন কৌশিক তাকে একটা কবিতা শোনায়
আসলে যেই ছেলেটা আজ পর্যন্ত কবিতার ধারে কাছ দিয়ে যায়নি সে এত সুন্দর একটা কবিতা লিখেছে, তাও আবার প্রেমের উপরে, যেটা শোনার পরে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। তবে আমরা দেখতে পারি ইসুক তাকে বলে যে এই কবিতা দিয়ে আসলে আমি করব কি, আমার তো থাকার মতো জায়গাই নেই, আমার বাবা আমাকে রাখবে না কারণ তার নতুন ওয়াইফ চলে এসেছে, আমার চাচা আমাকে রাখবে এই শর্তে যাতে আমি ফ্যাক্টরিতে গিয়ে কাজ করি, তোমার ফ্যামিলিও আমাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না, আমি আসলে এই কবিতা দিয়ে করব কি, আমার তো এখন রাস্তায় থাকা ছাড়া অন্য কোনো অপশন নেই, আমার থাকার মতো কোনো জায়গায় নেই। এটা শোনার পরে গোসেক তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর সে তাকে বলে যে বলো আমি তোমার জন্য আসলে কি করতে পারি। তখন ইসু তাকে বলে যে তুমি কি আমার জন্য তোমার দাদির সঙ্গে ফাইট করতে পারবে, আমি সিওলে থাকতে চাই, কলেজে পড়ালেখা করতে চাই, তুমি কি সব কিছু বাদ দিয়ে আমার সঙ্গে সিওলে যেতে পারবে। তখন সে বলে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে সিওলে যেতে পারবো, কারণ আমিও তোমার সঙ্গেই থাকতে চাই, আমার দাদির সঙ্গে না। আমি জানি না তোমার সমস্ত স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো কিনা, তবে আমি আমার সম্পূর্ণ ট্রাই করব, আমি তোমার সবচেয়ে বড় সাপোর্টার হব। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে ইসুক জোরে জোরে কান্না করা শুরু করে আর পরবর্তীতে সে তাকে বলে যে তুমি তো এর আগে আমাকে বারবার করে বলছিলে আমার জন্য চাঁদ তারা নিয়ে আসবে, এখন হয়তো আমার মন রাখার জন্য আরও একটা মিথ্যা বলে দিলে, এতে আর কি যায় আসে। আসলে যেমনটা আমরা দেখলাম এটা হচ্ছে গিয়ে ইসুকের একটা নেচার, তবে সে মনে মনে অনেক বেশি হ্যাপি ছিল। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা তারা যে যার ঘর থেকে চুরি করে, মানে টাকা পয়সা গয়না এগুলো চুরি করে সিওলের উদ্দেশ্যে যাওয়া শুরু করে। যদিও এটা একটা চুরি ছিল, তবে তবুও তারা যার যার ভাগের টাকাগুলো নিয়েছিল। সারাটা জীবন ইসুক তার ফ্যামিলিতে যতটা কাজ করেছে সেটার জন্য সে সেই টাকাগুলো ডিজার্ভ করত। আর অন্যদিকে গৌশিকের যেহেতু 2 ভাই বোন ছিল এই জন্য সে তার ভাগের টাকাগুলো নিয়ে পালাচ্ছিল। অনেক আগে গৌশিকের বাবাও ঠিক এমনটাই করেছিল, সে তার মায়ের সঙ্গে এমন করেই পালিয়ে গিয়েছিল। এই জন্য সবসময় তার দাদি চিন্তা করতো যে গৌশিকও না আবার এমনটা করে ফেলে, আর ফাইনালি আজকে সেটা করেই ফেললো। এরপরে যখন শিপের ক্যাপ্টেন তাদেরকে শিপে এই অবস্থায় দেখতে পারে তখন তাদের মনে হচ্ছিল তারা নর্থ কোরিয়ার গোয়েন্দা। তবে এইটা শোনার পরে ইসু তার উপরে প্রচণ্ড রাগ করে আর তাকে নিয়ে চিল্লাচিল্লি করা শুরু করে। এখান থেকে তারা ফাইনালি বুসানে চলে আসে আর এখানে এসে স্বর্ণ সেল করার ট্রাই করে। তবে শপকিপারও তাদেরকে দেখার পরে সন্দেহ করে ফেলে আর জিজ্ঞেস করা শুরু করে এগুলো চুরি করা কিনা। তবে ইসু তাকে বলে যে না, এগুলো আমাদের স্বর্ণ, কিন্তু শপকিপার এগুলো নেয়ার জন্য সম্পূর্ণ না করে দেয়, যেই জন্য তারাও প্রচণ্ড আপসেট হয়ে যায়, কারণ এখন তারা টাকা পয়সা ছাড়া বেশি দিন এখানে সার্ভাইভ করতে পারবে না। তারা কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে ফাইনালি তারা একটা হোটেলে জায়গা পেয়ে যায় আর হোটেলের মালিক এতটাই ভালো ছিল যে তাদেরকে ফ্রিতে খাবার দাবার খাইয়েছিল এবং তাদের থেকে হোটেলের ভাড়া পর্যন্ত নিচ্ছিল না, বলছিল যে কালকে দিয়ে দিও, আর আজকে যেহেতু তোমাদের প্রথম রাত এই জন্য তোমরা ভালো করে এনজয় করো। তবে যখন পরদিন সকালবেলা তারা ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পারে তাদের জিনিসপত্র গায়েব হয়ে গেছে। এই জন্য যখন তারা শপের ওনারের কাছে গিয়ে জিজ্ঞেস করে তখন ওনার উল্টো বলছিল যে তোমরা তো কিছু নিয়েই আসনি। এরপর সে তাদের কাছে টাকা চাওয়া শুরু করে। তবে যেহেতু তারা বলছিল তাদের জিনিসপত্রগুলো চুরি হয়ে গেছে এই জন্য শপকিপার প্রচণ্ড রাগের মাথায় এসে তাদের উপরে চিল্লাচিল্লি করে ফাইনালি তাদেরকে পুলিশের হাতেই ধরিয়ে দেয়। আর এখানে যখন অফিসার গশেকে মারছিল তখন ইসু তার সঙ্গেও ফাইট করা শুরু করে দেয়। তবে এরপর তারা জানতে পারে যে তাদের পালিয়ে যাওয়ার খবরটা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে গেছে আর এখন গশেকের মা তাকে নেয়ার জন্য এখানে আসছে। যাই হোক, এখন এই পুলিশদের হাত থেকে কোনো রকমে ফ্রি হয়ে তারা সেই হোটেল মালিকের কাছ থেকে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারাই হয়তোবা তাদের জিনিসপত্রগুলো চুরি করেছে। আর আমরা জানতে পারি যে তারা আসলে শুধু তাদের জিনিসপত্র না, বরং এই হোটেলে আসা প্রত্যেকের জিনিসপত্র চুরি করত। প্রথমে তাদের সাথে খুবই ভালো বিহেভ করে তাদেরকে ফ্রিতে খাবার দাবার খাওয়াতো, আর যখন তারা সেই খাবারের ইফেক্টের জন্য ঘুমিয়ে পড়তো তখন তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। তারা সেখানে গিয়ে একটা মহিলাকেও সেভ করে, যেই মহিলা এই ফাঁদেই পা দিতে যাচ্ছিল। এরপরে যখন হোটেলের মালিক নিজে তার রুমের মধ্যে ঘুমাচ্ছিল তখন তারা তাদের রুমের মধ্যে চুরি করার জন্য চলে আসে, মানে চোরের ঘরে চুরি করতে চলে আসে। তবে হঠাৎই সেই মহিলা জেগে যায়, এই জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে তখন এখানে চলে আসে গৌশিকের মা তাদেরকে নেয়ার জন্য, এই জন্য সে সমস্ত জিনিসপত্রগুলো তাদের হাত থেকে কেড়ে নিয়ে তাদেরকে সোজা নিয়ে আসে তাদের বাসায়। এখন গৌশিক তার নিজের ঘরে ছিল আর ইসুকে তার চাচার ঘরে পাঠিয়ে দেওয়া হয়, আর পুরো গ্রাম জানতো যে আসলে তারা পালিয়ে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে মেয়েদের বদনামটা একটু বেশি হয়, এই জন্য ইসুকে স্কুল থেকে বেরও করে দেওয়া হয়। তবে আমরা দেখতে পারি গৌশিক সোজা তার চাচার বাড়িতে চলে আসে তার হাত চাওয়ার জন্য, কিন্তু অন্যদিকে গৌশিকের দাদি তার মাকে বলছিল যে ব্রেইনটার একটু ইউজ করতে শেখো, কোনো রকমে এই বিয়েটাকে ভেঙে দাও। এই জন্য পরবর্তীতে তার মা গিয়ে ইস্তুনের সঙ্গে মিট করে তাকে বলে যে আমার ছেলে গৌশিক হচ্ছে স্কুলের সেকেন্ড বেস্ট রানার, যদি এই ঝামেলার মধ্যে তুমি তাকে না ফেলো তাহলে হয়তোবা সে সিওলে গিয়ে গোল্ড মেডেলও উইন করতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইস্তুঙ্গও পুরোপুরি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ গৌশিক তাকে বলছিল যে সে শুধুমাত্র ফ্রিতে দুধ খাওয়ার জন্যই দৌড়ায়। তবে এখন যখন সে জানতে পারলো সে অনেক বেশি ট্যালেন্টেড আর তার জন্য সে তার ট্যালেন্টটাকে জলাঞ্জলি দিচ্ছে, তখন সেই বিয়েটা করার জন্য সরাসরি না করে দেয়।
এমনকি যখন চাচা তাকে ভালো করে বোঝানোরও ট্রাই করছিল তখনও সে তাকে সরাসরি না করে দিয়েছিল। সে বলছিল যে আমি সোলের কোনো একটা বড় লোককে বিয়ে করব। আর গসিক তার জন্য যখন একটা রিংও নিয়ে এসেছিল তখন সে রাগের মাথায় সেই রিংটাকে ক্ষেতের মধ্যে ফেলে দিয়েছিল। এদিকে মিস ইয়াং গ্রামের খুবই বড় লোক একটা ফ্যামিলির একটা মেম্বারকে খুঁজে বের করে, যার কিনা অলরেডি 2টা বিয়ে হয়ে গিয়েছিল আর এইটা ছিল তার 3 নাম্বার বিয়ে। আমরা দেখতে পারি ইসুনও তাকে বিয়ে করার জন্য এই জন্য রাজি হয়ে যায়, কারণ এমনিতেও সে অনেক বড় লোক ছিল আর সিওলে সে চাইলে তাকে কলেজেও পাঠাতে পারত। তবে এই লোকটা, যার নাম হচ্ছে স্যাঙ্গেল, সে উল্টো ইসুনকে বলছিল যে তুমি আসলে কলেজে গিয়ে করবেটা কি, ঘরের কাজকর্ম শিখো, রান্নাবান্না করো। তবে এটার জন্য ইসুকের মনটা প্রচণ্ড ভেঙে যায়। আর এরপরে সে বারবার করে তার ক্যারেক্টারের উপরে কোয়েশ্চেনিং করছিল। সে বারবার করে জিজ্ঞেস করছিল যে তোমরা বুসানে গিয়ে আসলে করেছিলেটা কি, যেখানে কিনা সে নিজেই অলরেডি 2টা বিয়ে করে ফেলেছে আর এইটা হচ্ছে তার 3 নাম্বার বিয়ে। যাই হোক, এদিকে গসিক সোল যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর এটা দেখার পরে তার দাদি আর তার মা অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ফাইনালি সে ইসুক থেকে তাকে আলাদা করেই ফেলেছিল। তবে তখন আমরা দেখতে পারি বড় ইসুক আমাদেরকে বলে যে যদি ওই দিন আমি সাহস না দেখাতাম তাহলে হয়তোবা আমরা কোনোদিনও এক হতে পারতাম না। ইসুক সমুদ্রের পাড়ে এসে জোরে চিৎকার করা শুরু করে যে প্লিজ গসিক সেখানে যেও না, তুমি আমার জন্য থেকে যাও। তবে জাহাজটা অলরেডি ছেড়ে দিয়েছিল আর তার কথা এত দূর পর্যন্ত পৌঁছানো সম্ভবও ছিল না। তবে আসলে আমরা দেখতে পারি গসিক জাহাজের মধ্যে প্রচণ্ড আপসেট হয়ে বারবার করে পাড়ের দিকে তাকাচ্ছিল। সে চাইছিল একবার ইসুক তাকে শুধু ডাক দেখ, আর এই জন্য যখন সে পাড়ের দিকে তাকিয়েছিল তখন সে এক নজর ইসুককে দেখতে পারে। এই জন্য সে পাগলের মতো জাহাজ থেকে সোজা সমুদ্রের মধ্যেই লাফ দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জাহাজের সবাই, এমনকি পাড়ের সবাইও প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ পাগলের মতো সমুদ্রের মধ্যে কে জাহাজ থেকে লাফ দেয়। তবে কথায় আছে না, মানুষ প্রেমে পড়লে কী না করতে পারে, ঠিক তেমনটাই সেও করেছে। পুরো সমুদ্র পাড়ি দিয়ে সে কিনারে এসে সোজা গিয়ে ইসুকে জড়িয়ে ধরে। আর যেহেতু এত ভয়ঙ্কর একটা ঘটনা সবার সামনে ঘটে গেছে, এই জন্য ফাইনালি তার দাদিকেও তাদের সম্পর্কটা মেনে নিতে হয়। তবে তবুও তারা ইসুনকে অন্য নজরেই দেখত, কারণ প্রথমত ইসুন হচ্ছে গরিব ঘরের একটা মেয়ে, দ্বিতীয়ত তারা বিশ্বাস করত যে তার মায়ের আত্মা ইসুনের উপরে এখনও ভর করে আছে। যাই হোক, এরপরে সময় অনেকটাই পার হয়ে যায়। গসিক আর ইসুকের এখন একটা ছোট্ট বাচ্চাও হয়ে যায়। আমরা দেখতে পারি যখন তাদের এই ছোট বাচ্চাটা হয় তখন তারা দুজনেই খুবই হ্যাপি ছিল। আসলে সবসময় গসিক তার দিকেই তাকিয়ে থাকতো আর শুধু বলতো যে কত ছোট, কত কিউট একটা বাচ্চা। আমরা জানতে পারি গসিক তার রানার হওয়ার স্বপ্ন আর ইসুক তার কলেজে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দিয়েছিল। এখন তাদের দুজনের শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল, সেটা হচ্ছে তাদের বাচ্চার সমস্ত স্বপ্নগুলো পূরণ করা। তবে এত কিছুর পরেও দাদি কোনোভাবেই ইসুকের উপরে হ্যাপি হতে পারছিল না। সে সবসময় তাকে ফুফাক্কা দিত, কারণ সে সবসময় একটা ছেলে চাইতো। আর তাছাড়া তার মায়ের আত্মাটা সরানোর জন্য সে সম্পূর্ণ ট্রাই করতো। সে সবসময় তাকে খোঁটা দিতেই থাকতো। গসিক সকালবেলা কাজ করতে বেরিয়ে পড়তো আর গভীর রাতে বাসায় ব্যাক করতো। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ইসুকও ঘরের কাজে একটু বেশি পরিশ্রম করার ট্রাই করে। তবে তবুও দাদি বারবার করে তাকে খোঁটা দিত, এমনকি তার মেয়েকে পর্যন্ত ছাড় দিত না। যদিও গসিক সবসময় তার পক্ষে স্ট্যান্ড নেওয়ার ট্রাই করতো, কিন্তু ইসুকি তাকে না করে দিয়েছিল। একদিন তো গসিক তার খাবার প্লেট নিয়ে সোজা ইসুকের কাছে চলে আসে। আসলে তখন আমরা জানতে পারি তাদের একটা নিয়ম ছিল যে ঘরের মেলরা আলাদা খাবে এবং ফিমেলরা আলাদা খাবে, যদি না সে ঘরের হেড হয়। যেমন দাদি তাদের সঙ্গেই খেতে পারবে। তবে গসিক তার ওয়াইফের জন্য স্টার নেয় আর সে গিয়ে তার ওয়াইফের সাথে খাওয়া শুরু করে। এরপরে পরদিন সকালবেলা ইসুকের স্টেপ ফাদার ইসুকের মেয়ের জন্য একটা সাইকেল নিয়ে আসে। এটা পাওয়ার পরে ইসুকের মেয়ে গং ইয়ং অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আর সে সাইকেলটা চালানো শুরু করেছিল। তবে এটা দেখার পরে দাদি একেবারেই হ্যাপি হতে পারছিল না। সে বলছিল যে ঘরের মেয়েরা সাইকেল কেন চালাবে, তারা ঘরের কাজকর্ম শিক্ষা করে ঘর সামলাবে। আর এই জন্য গনসিকের মা বলছিল যে আচ্ছা ঠিক আছে, কালকে যখন ভাঙ্গারিওয়ালা আসবে তখন তার কাছে আমরা সাইকেলটা সেল করে দেব। তবে এইটা শোনার পরে পরদিন সকালবেলা গনসিক আরও দামি নতুন একটা সাইকেল নিয়ে আসে আর সে বলে যে এইটা অনেক দামি একটা সাইকেল, যদি বিক্রি করতেই হয় তাহলে এইটাকেও একসাথে সেল করে দিন। তবে এত দামি একটা সাইকেল তো আর তারা ভাঙ্গারির কাছে বিক্রি করবে না, এই জন্য ফাইনালি তারা এগুলো বিক্রি করে না। আর এগুলো পাওয়ার পরে তার মেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর আনন্দে সাইকেল চালানো শুরু করে। তবে এর কয়েকদিন পরে গসিকের দাদি এবং গসিকের মা গামিয়ংকে দিয়ে একটা পূজা করানোর ট্রাই করছিল। আসলে এই পূজাটা ছিল তাকে মাছ ধরার প্রশিক্ষণ দেওয়ার প্রথম পর্ব। তবে এইটা শোনার পরে ইসুকের মাথা প্রথমবারের মতো গরম হয়ে যায় আর সে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলে, কারণ সে তার সারা জীবনের স্বপ্ন বিসর্জন দিয়েছিল শুধুমাত্র তার মেয়ের জন্য। সে চাইছিল তার মেয়ে বড় হয়ে কিছু একটা হবে, তবে তারা তাকে মাছ ধরার প্রশিক্ষণ দেওয়ার ট্রাই করছিল। এই জন্য ইসুক প্রচণ্ড রাগের মাথায় তাদেরকে বলে
যে মাছ ধরার চাইতে এই গ্রামে কুকুরের জীবন অনেকটা বেটার, কারণ তোমরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শুধুমাত্র কয়টা টাকার জন্য এই কাজটা করো, যেই টাকা দিয়ে তোমাদের সংসার পর্যন্ত চলে না। এগুলো শোনার পরে গসিক ইসুকে নিয়ে সেই দিনই ঘর থেকে বেরিয়ে চলে আসে আর একটা বৃদ্ধ লোকের এখানে ভাড়া থাকা শুরু করে। যত যাই হয়ে যাক, এইটাই ছিল তাদের প্রথম নিজেদের ঘর। যাই হোক, এরপর আমরা দেখতে পারি ইসুন এখানেও প্রেগনেন্ট হয়ে যায়। আর পরবর্তীতে ইসুন এই ব্যাপারটা জানতে পারে যে আসলে গোয়ানসিক স্যাঙ্গেলের সেখানেই কাজ করে। আসলে স্যাঙ্গেল হচ্ছে গিয়ে সেই লোকটা যার সাথে ইসুনের বিয়ে হওয়ার কথা ছিল। আর যেহেতু ইসুন তার সাথে বিয়ে ভেঙে দিয়ে গসিককে বিয়ে করেছে, এই জন্য স্যাঙ্গেল গসিককে দিয়ে বেশি বেশি কাজ করিয়ে তার থেকে প্রতিশোধ নেওয়ার ট্রাই করতো। এই জন্য ইসুন এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলার জন্য সোজা চলে আসে স্যাঙ্গেলের ওয়াইফ ইয়াংয়ের সাথে মিট করার জন্য। তবে তার সাথে কথাবার্তা বলে সে জানতে পারে সে নিজেই তার হাজব্যান্ডের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। এই জন্য ফাইনালি ইসুন সিদ্ধান্ত নেয় সে নিজেই কিছু একটা করবে। আর এদিকে যখনই স্যাঙ্গেল গসিককে উল্টাপাল্টা অনেক কিছু বলছিল, তখন এখানে ইসুন এসে সবার সামনে প্রেগনেন্ট অবস্থায় তার উপরে চিল্লাচিল্লি করা শুরু করে আর তার গালের মধ্যে জোরে একটা চড় মেরে দেয়। আর সে তাকে বলে যে সে তোমার এখানে কাজ করে, তোমার চাকর না। তাছাড়া এরপর থেকে সে আর তোমার এখানে কোনোদিনও কাজ করতে আসবেও না। এটা বলে সে তাকে নিয়ে চলে আসে। তবে এখানে সমস্যাটা দাঁড়া হয়ে যায় যে এখন তারা টাকা কোথা থেকে পাবে। এখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ইসুন অনেকটাই টেনশনের মধ্যে চলে আসে। তবে গসিকও প্রত্যেক দিন কাজ খোঁজার জন্য যায়। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও কারো কাছেই সে কাজ পাচ্ছিল না, কারণ গ্রামের প্রধানের আত্মীয়র সঙ্গে সে পাঙ্গা নিয়েছিল। তাহলে এই গ্রামের কেই তাকে আর কাজ দিবে? এই সমস্ত ব্যাপারগুলোতে গসিকও প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে। সে বুঝতেই পারছিল না যে টাকা পয়সা ছাড়া সে তার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবে। তাছাড়া যেহেতু আস্তে আস্তে করে তাদের ঘরের সমস্ত চাল ডালও শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য সে আরও বেশি টেনশনের মধ্যে চলে আসে। তারা যেই ঘরটার মধ্যে থাকে, মানে সেই বৃদ্ধ কাপলের ঘরটা, তারা একদিন চলে আসে তাদের ভাড়া চাওয়ার জন্য। তবে যেহেতু তারা ভাড়া দিতে পারছিল না, এই জন্য আঙ্কেল তাদের উপরে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু সারপ্রাইজিংলি সেই দিনই তাদের ঘরের ভাড়াটা কেউ একজন আঙ্কেলকে দিয়ে দেয়। এখন কে এই ভাড়াটা পে করেছে সেই ব্যাপারে আমাদেরকে কিছুই জানানো হয় না। এরপরে আমরা দেখতে পারি আস্তে আস্তে করে তাদের ঘরের সমস্ত চাল ডাল শেষ হয়ে যাচ্ছিল। তবে একেবারে যখনই শেষের পর্যায়ে চলে আসতো, তখন হঠাৎ করেই কেউ না কেউ তাদেরকে কিছু না কিছু দিয়ে যেত। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা খুবই কনফিউজ হয়ে গিয়েছিল। এখন যেহেতু এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, এই জন্য ইসুন সোজা চলে আসে তার দাদির সঙ্গে মিট করার জন্য। তবে তার চাচা তার উপরে প্রচণ্ড ফায়ার হয়ে যায়। সে বলছিল যে এখানে তুমি কেন এসেছো? এখান থেকে যাওয়ার সময় তো খুবই বড় বড় কথা বলে গিয়েছিলে। আর তখন আমাদেরকে দেখানো হয় পুরনো একটা সিন। আমরা জানতে পারি ইসুনের মা মিস্ত্রি যখন দাদির সঙ্গে মিট করতে এসেছিল, মানে মৃত্যুর ঠিক আগের রাতে, তখন সে তাকে বলেছিল আমার মৃত্যুর পরে আমার মেয়ের আর কেউই থাকবে না। এই পৃথিবীতে আপন বলতে তার আর কেউ নেই, শুধুমাত্র আপনিই হচ্ছেন তার একজন আপন মানুষ। সো যদি আমার মেয়ে কখনো হতাশ হয়ে আপনার কাছে চলে আসে, তাহলে অন্তত তাকে একটু সাহায্য করার ট্রাই করবেন। আপনাকে প্রতিবার তাকে সাহায্য করতে হবে না, তবে শুধুমাত্র একবার হলেও তাকে একটু সাহায্য করবেন, যাতে করে সে তার নিজের পায়ে দাঁড়া হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলোতে দাদিও খুবই ইমোশনাল হয়ে যায়। আর সে তার কাছে প্রমিস করে সে তার মেয়েকে যেই কোনো ওয়েতে সাহায্য করবে। এরপর সে মিস্ত্রিকে রেডি করে তার একটা পিকচারও ক্লিক করে, যাতে করে মিস্ত্রির মৃত্যুর পরে ইসুনের কাছে অন্তত তার মায়ের একটা পিকচার থাকে। যদিও মিস্ত্রির দাদিরও একটা পিকচার ক্লিক করতে বলছিল, তবে দাদি তাকে বলছিল যে যখন আমার সময় আসবে তখন আমিও একটা পিকচার ক্লিক করব, তবে এখন তো আমাকে বাঁচতেই হবে। এখন প্রেজেন্টে দাদি তার স্বর্ণের আংটিটা ইসুনকে দিয়ে দেয়, যেটা পাওয়ার পরে ইসুন অনেকটা ইমোশনাল হয়ে যায় আর দাদিকে সে অনেক বেশি থ্যাংক ইউ বলে। এরপর সেই আংটি বিক্রি করে ফাইনালি ইসুন আর গসিক একটা বোট কিনে ফেলে, যেটা তাদের নিজেদের বোট ছিল। আসলে ইসুন আর গসিক ছিল আইডিয়াল কাপল, যারা কিনা যখনই একে অন্যের সাহায্যের দরকার পড়তো তখন কোনো কিছু চিন্তা না করে একে অন্যের পাশে দাঁড়ানোর ট্রাই করতো। এখন এই বোটটা কেনার পরে এখানে সবাই সেলিব্রেট করা শুরু করে দিয়েছিল, বিশেষ করে সেই সমস্ত দাদুরা যারা কিনা ইসুনের মায়ের বন্ধু ছিল। তাছাড়া এখানে গসিকের মা এবং তার দাদিও চলে এসেছিল, এই জন্য তারা সবাই খুবই হ্যাপি হয়ে গিয়েছিল। তবে তখনই হঠাৎ করে ইসুনের পেটে ব্যথা হওয়া শুরু হয়ে যায়, যে জন্য গসিক এবং মিস ইয়াং মিলে তাকে কোনো রকমের ডেলিভারি করানোর জন্য একটা জায়গায় নিয়ে আসে, যেখানে জন্ম হয় তাদের একটা ছেলের, যার নাম হচ্ছে ইয়ন। এখন আস্তে আস্তে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো দূর হওয়া শুরু হয়ে যায় আর আমরা দেখতে পারি তারা একটা নতুন ঘরও কিনে ফেলে। তবে সেই ঘরে যাওয়ার আগে পুরনো যেই ঘরে তারা ছিল সেই বৃদ্ধ কাপলকে তারা মন থেকে থ্যাংক ইউ বলে। এরপর আমরা দেখতে পারি তারা তাদের ঘরের মধ্যে একটা স্পেশাল আলমারি ইনস্টল করে, যেটা কিনা তাদের জন্য খুবই স্পেশাল ছিল, কারণ এটা তাদের স্মৃতির সঙ্গে জড়িত ছিল। যেহেতু গসিকের কাছে তার নিজের একটা নৌকা আছে, এই জন্য গসিকের দাদির ব্যবহার 360 ডিগ্রি ঘুরে যায়। সে এখন ইসুন এবং গসিক দুজনকেই অনেক বেশি ভালো জানা শুরু করে, আর তার বাচ্চাদের তো আরও বেশি ভালো জানতো। আমরা দেখতে পারি তারা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো ক্লিক করে। যাই হোক, এমন করে করেই দিন পার হওয়া শুরু হয়ে যায়। আর যেহেতু আবহাওয়া তাদের পক্ষে ছিল, এই জন্য ইসুন আরও একবার প্রেগনেন্ট হয়ে যায়। তাদের নতুন আরও একটা ছেলে হয়, যার নাম দেয়া হয় ডং।
এতদিনে সাউথ কোরিয়া থেকে ডিক্টেটরশিপ চলে গিয়েছিল, এখন ইলেকশনের পরে নতুন সরকারও চলে এসেছিল, গ্রামেও একটা ইলেকশন দেয়া হয়। আর যেহেতু স্যাঙ্গেলের অনেক টাকা ছিল, এই জন্য টাকার জোরে সে সবাইকে ভালো ভালো খাবার দাবার খাইয়ে সমস্ত বোটগুলো কিনে ফেলে। তবে গ্রামের সহকারী প্রধান হিসেবে তারা সবাই ইসুনের নামটাকে রিকমেন্ড করে আর তাকে থ্রেট করে বলে যে যদি তাকে না বানানো হয় তাহলে পরের ইলেকশনে তাকে সরিয়ে দিয়ে তারা ইসুনকে গ্রামের প্রধান বানিয়ে ফেলবে। আর এই জন্য বাধ্য হয়ে স্যাঙ্গেলকে তাদের কথা মানতে হয়, আর ইসুন এখন হয়ে যায় এই গ্রামের সহকারী প্রধান। এরপরে একদিন একটা হোটেলে রেড দেওয়া হয় আর সমস্ত জায়গায় ভালো করে চেক করা হচ্ছিল। তখন ইসুন দেখতে পারে একটা রুমের মধ্যে স্যাঙ্গেলের ওয়াইফ এবং তার মেয়ে ছিল। এখন যদি তাদেরকে সবার সামনে নিয়ে আসা হতো তাহলে স্যাঙ্গেলের মান ইজ্জত অনেকটাই চলে যেত। এই জন্য সে কাউকেই কিছু না বলে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। তবে স্যাঙ্গেল দূর থেকে তাদের একটা জুতা দেখে ফেলে, এই জন্য সে বুঝতে পারে এখানে আসলে কারা ছিল। তবে স্যাঙ্গেলের ওয়াইফ যাওয়ার আগে ইসুনকে মন থেকে থ্যাংক ইউ বলে আর সে তার মেয়েকে বলে যে বড় হয়ে এই আন্টির হাজব্যান্ডের মতো একটা হাজব্যান্ড খুঁজে বের করার ট্রাই করবে, তোমার বাবার মতো মানুষ ভুলেও খুঁজে বের করার ট্রাই করবে না। আসলে তখন আমরা জানতে পারি স্যাঙ্গেলের ওয়াইফ মাঝে মধ্যেই চিন্তা করতো যে যদি ইসুনের সাথে স্যাঙ্গেলের বিয়েটা হয়ে যেত তাহলে হয়তোবা সে বেঁচে যেত। আর সে সবসময় জেলাসও ফিল করতো যে ইসুন কৌশিকের মতো এত সুন্দর একটা হাজব্যান্ড পেয়েছে যে কিনা সবসময় তার সঙ্গ দেয়। এই সমস্ত ব্যাপারগুলোতে সে প্রচণ্ড মন খারাপও করে থাকতো। আসলে সে ইসুনকে নিয়ে হিংসা করতো না, সে শুধুমাত্র নিজের ভাগ্যকে দোষারোপ করতো। এরপরে একদিন কৌশিক তার বাচ্চাদেরকে তার বোটে যাওয়ার জন্য বলছিল, তবে মেয়েদেরকে বোটে চড়ানো অশুভ বলে মনে করা হতো। তবে কৌশিক কোনোভাবে এটা মানতে চাইছিল না, এই জন্য সে তার বাচ্চাদেরকে বোটে তুলে ফেলে। আর যখন ইসুন নিজেও তার বোটে চড়ে তখন তাদের ফ্যামিলিটা পূর্ণতা পায়। আসলে ইসুন কোনোভাবেই চাইছিল না তার বাচ্চাদের মধ্যে কোনো রকমের কুসংস্কার ঢোকাতে, এই জন্য সে নিজে বোটে এসে কৌশিকের জন্য পুরো বোটটাকে রং করে। এই সমস্ত ব্যাপারগুলোতে তারা খুবই হ্যাপি ছিল। আর আমরা দেখতে পারি কৌশিকের জন্য তার ফ্যামিলিই সব কিছু ছিল। অ্যান্ড সত্যি বলতে এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। এখন ইসুনের ফ্যামিলিতে টাকা পয়সার কোনো সমস্যা ছিল না, তাদের লাইফটা খুবই নীরবেই পার হচ্ছিল। তবে প্রত্যেকটা নীরবতার পরে যেমন একটা তুফান চলে আসে তেমনই তাদের লাইফেও একটা তুফান চলে আসে। একদিন গ্রামে হঠাৎই একটা ছেলে এসে তাকে খবর দেয় যে তার মেয়ে সাইকেল থেকে পড়ে গেছে। এই জন্য ইসুন দৌড়ে তার মেয়েকে আনার জন্য যায়। তবে যাওয়ার আগে পাশের ঘরের আন্টিকে সে বলে যায় যাতে করে তার দুইটা বাচ্চার একটু খেয়াল রাখে, কারণ তারা ঘরের মধ্যে একা ছিল। তবে সেই আন্টি আসলে ঘুমিয়েছিল, সে এই কথাটা শুনতেই পারেনি। এই জন্য যতক্ষণে সে তার মেয়েকে নিয়ে ঘরে ব্যাক করে ততক্ষণে ঘর থেকে তার এই দুইটা বাচ্চা গায়েব হয়েছিল। এই জন্য তারা পাগলের মতো চারপাশে খোঁজা শুরু করে। কৌশিক একটা সাইডে তার ঠিক করছিল, এই জন্য পুরো গ্রামের মধ্যে যখন খবরটা ছড়িয়ে পড়ে তখন সেও খবরটা জানতে পারে। অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা একটা ছেলেকে খুঁজে তো বের করে ফেলে, তবে তাদের আরও একটা ছেলের মৃত্যু হয়ে যায়। আসলে যেহেতু আবহাওয়া অনেক বেশি ঠান্ডা ছিল, সমুদ্রের মধ্যে তুফান চলছিল আর অনেক বেশি ঢেউও হচ্ছিল, এই জন্য শীতের জন্য কাঁপতে কাঁপতে সে এখানে মারা গিয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলোতে ইসুন প্রচণ্ড ভেঙে পড়েছিল। এখানে সবাই প্রচণ্ড শখের মধ্যে ছিল। ইসুন কৌশিককে বলছিল যে কৌশিক প্লিজ একটা অ্যাম্বুলেন্স ডাকো, দেখো হঠাৎই তার কি হয়ে গেল। তবে আসলে কৌশিক এই ব্যাপারটা জানতো যে তার মৃত্যু হয়ে গেছে। বেচারি ইসুনের কাছ থেকে সমুদ্র সব কিছু ছিনিয়ে নিয়েছে। প্রথমে তার বাবাকে ছিনিয়ে নিয়েছে, এরপরে তার মাকে ছিনিয়ে নিয়েছে, এখন তার একটা ছেলেকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। তবে এই দুঃখ থেকে বের হওয়া এতটা সহজ ব্যাপার ছিল না। কৌশিক ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে আর ইসুনেরও কোনো কাজে মনই বসছিল না। যারা পুরো গ্রামের মধ্যে মানুষের খুশির কারণ হতো তারাই এখন দুঃখের মধ্যে আছে। গ্রামের সবাই এটা খুব ভালো করে জানতো যে তারা সমাজের সঙ্গে ফাইট করে ফাইনালি বিয়ে করেছিল। তারা গ্রামের সবার সুখে দুঃখে পাশে থাকতো। তাছাড়া যেহেতু সবাই জানতো যে তারা কতটা ভালো মানুষ, এই জন্য তাদের দুঃখ দেখার পরে সবাই প্রচণ্ড আপসেট হয়েছিল। তবে তখন গংইয়ং একজন পারফেক্ট বড় বোনের মতো তার ভাইয়ের খেয়াল রাখা শুরু করে আর তার ভাইকে বলে যে যদি আমরা ভালো করে পড়ালেখা করি এবং মায়ের কাজে হালকা পাতলা সাহায্য করি তাহলে হয়তো তাদের কষ্ট কিছুটা কমে যাবে। তবে কয়েকদিন পরেই হঠাৎই গসেন আর ইসুক চিন্তা করা শুরু করে যে তারা শোক পালন করতে গিয়ে তাদের অন্য বাচ্চাদের কথা তো ভুলেই গিয়েছে, তারাও তো তাদের একটা ছোট ভাইকে হারিয়েছে, সো তাদের উপর দিয়ে কি গিয়েছে। যেখানে ইয়াং তার ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করছিল, সে বলছিল যে সেদিন তাকে ছেড়ে আমার যাওয়াটা উচিত হয়নি। অন্যদিকে গংইয়ং চিন্তা করছিল যে যদি আমি সেদিন সাইকেল থেকে না পড়তাম তাহলে হয়তো এই সমস্ত কাজগুলো হতোই না। আর ইসুন চিন্তা করছিল যে যদি সেদিন তাদেরকে রেখে দিয়ে আমি একা না বের হতাম তাহলে হয়তো এমনটা কিছুই হতো না। আর কৌশিক চিন্তা করছিল যদি সেদিন আমি কাজ করতে সাইডে না যেতাম তাহলে হয়তো আমার ছেলেটা জীবিত রয়ে যেত। তবে এই সমস্ত ব্যাপারগুলো আসলে যদির মধ্যেই ছিল, যেটা হয়ে গেছে সেটাকে তো আর তারা বদলাতে চাইলেও পারবে না। এখান থেকে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আমরা জানতে পারি যখন তাদের কাছে কিছুই ছিল না, মানে তারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন মিনিয়ং এসে তাদের সমস্ত টাকাগুলো পরিশোধ করে দিয়েছিল, মানে তাদের ভাড়ার টাকাগুলো। আর সেই বৃদ্ধ আঙ্কেল আন্টি সবসময় তাদের ঘরের চাল ডাল পূরণ করে দিত।
যাই হোক, আস্তে আস্তে করে গংইয়ং অনেকটাই বড় হয়ে যায়। আর এখন যেহেতু সে পরীক্ষার নাম্বার অনেক বেশি পেয়েছে, এই জন্য সে সিওলের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, যেখানে খরচ একটু বেশি, তবে সেটা খুবই নামি দামি একটা ইউনিভার্সিটি। আসলে সেখানে ভর্তি হতে একটু বেশি টাকা লাগে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে টাকাগুলো কমিয়ে দেওয়া হয়। এখানে তারা একটা ছেলেকে পেয়ে যায় যার নামও গংইয়ং ছিল। তার বাবার নাম ছিল লি, এই জন্য তাদের সাথে তার খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর এদিকে আমরা ইসন আর গোয়ানশিকে দেখতে পারি, যারা কিনা এখন মিডল এজড হয়ে গিয়েছিল। আসলে তারা লাইফে অনেক দুঃখ কষ্ট সহ্য করে আজকে এই পর্যন্ত এসে দাঁড়া হয়েছিল। তবে এখন পর্যন্ত তাদেরকে দেখে আমাদেরকে একটা পারফেক্ট কাপলের কথাই মনে পড়ে, যারা সবসময় একে অন্যর পাশে এসে দাঁড়াতো, সিচুয়েশন যেই রকমেরই হোক না কেন। এরপরে একদিন হঠাৎ করেই সরকারি লোকজন এসে গ্রামের মাছ বাজারটাকে উঠিয়ে দেওয়া শুরু করে। আসলে এই সময়টা ছিল সেই সময় যখন সাউথ কোরিয়া অলিম্পিক হোস্ট করছিল। এই জন্য যেহেতু বিভিন্ন শহরে অলিম্পিকের গেম হবে আর বিভিন্ন ট্যুরিস্টরা সাউথ কোরিয়া ভিজিট করতে আসবে, এই জন্য পুরো ওয়ার্ল্ডের কাছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি প্রকাশ করার জন্য তারা আপাতত গ্রামের এই বাজারটাকে তুলে দিচ্ছিল, যাতে করে মাছওয়ালাদেরকে কেউ দেখতে না পারে। তবে তখন মাছওয়ালারা চিল্লাচিল্লি করে বলছিল যে তোমরা আমাদেরকে না কোনো টাকা পয়সা দিচ্ছ, না আমাদেরকে অন্য কোনো জায়গায় বসার সুযোগ দিচ্ছ, মানুষজনকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে গিয়ে আমরা কি না খেয়ে মারা যাব নাকি? তবে আমরা দেখতে পারি স্যাঙ্গুয়েল টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। তবে ইসুন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। সে গাড়ির সামনে শুয়ে পড়ে। সে বলে যদি তোমরা রাস্তায় বানাতে চাও তাহলে আমার উপর দিয়ে গাড়ি চালাও। আর এটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। সবাই চিন্তা করছিল ইসুন এমন একটা মেয়ে ছিল যে কথায় কথায় কান্না করে দিত, অশ্রুই ছিল তার প্রধান হাতিয়ার। তবে তার ছেলের মৃত্যুর পরে সে পুরোপুরি উল্টেই গিয়েছে। এখন সে কষ্টের সঙ্গেও নিজেকে বাঁচিয়ে রাখা শিখিয়ে নিয়েছে। এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরবর্তী নির্বাচনে তারা গ্রামের প্রধান তাকেই বানাবে। এরপরে ইয়ন ইসুনকে প্যারেন্ট টিচার মিটিং বলে স্কুলে নিয়ে আসে। আসলে এই সিনটা ঠিক সেই সিনটার মতো ছিল যখন ইসুন তার মাকে নিয়ে স্কুলে এসেছিল। তবে পার্থক্যটা ছিল ইসুন ছিল স্কুলের টপার আর তার মা তার বাচ্চার অধিকারের কথা বলতে স্কুলে এসেছিল। তবে এখানে ছিল পুরোপুরি উল্টা। এখানে ইসুন তার ছেলের কুকর্ম সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে স্কুলে তার ছেলে সবাইকে বিরক্ত করে, সে সিগারেট সেল করে, এমনকি টিচারদের গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত পরিবর্তন করে দেয়। এখন ইসুন তার অপমান করিয়ে যখন বাসার দিকে ব্যাক করছিল, তখন সে তার ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কবে থেকে হয়ে গেলে। তখন সে তাকে বলছিল যে আমার টাকার দরকার, সো আমি টাকা কামানোর ট্রাই করছিলাম। তখন ইসুন তাকে বলে যে আমরা কি তোমাকে একেবারেই টাকা পয়সা দেই না? আর তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি ইয়নকে কোনো একটা মেয়ে কিস করছিল, মানে তার একটা গার্লফ্রেন্ডও ছিল। আর এই গার্লফ্রেন্ডের চক্করে পড়ে সে বেশি টাকা ইনকাম করতে চাইছিল। এরপরে গ্রামে ইলেকশনের সময় চলে আসে। আমরা দেখতে পারি স্যাঙ্গেল তার টাকার পাওয়ারের মাধ্যমে সবাইকে ভালো ভালো খাবার দাবার খাইয়ে আবারও ভোটগুলো কিনে নেওয়ার ট্রাই করছিল। সে এখানে অনেক বড় বড় ওয়াদা করছিল। তাছাড়া ইসুন সম্পর্কে উল্টাপাল্টা অনেক কিছুই বলছিল। তবে অন্যদিকে ইসুন পুরোপুরি চুপ করেছিল। একটা বৃদ্ধ দাদি এসে তাকে বলে যে তুমিও তো কিছু একটা করার ট্রাই করো, নয়তো তো সে উইন করে ফেলবে। তবে ইসুন তেমন কিছুই করছিল না। সমস্ত দাদিরা নিজে থেকেই তার জন্য প্রচার করা শুরু করেছিল। এমনকি গৌশিকও তার সঙ্গীদেরকে ফ্রিতে বিয়ার খাইয়ে নানানভাবে কনভিন্স করার ট্রাই করছিল। সে তাদেরকে বলছিল যে দেখো, তোমরা ইসুনকে ভোট এই জন্য দিবে না যে আমি তোমাদেরকে এগুলো খাইয়েছি, তোমরা এই জন্য দিবে কারণ সে সেগুলো ডিজার্ভ করে। কারণ গ্রামের দুঃখের সময় সে সবসময়ই গ্রামের সঙ্গে ছিল, এগুলো তোমরাও খুব ভালো করেই জানো। যাই হোক, ইসুনের জয়ের পেছনে সবচেয়ে বড় যার অবদান ছিল সেটা হচ্ছে স্যাঙ্গুয়েলেরই। কারণ সে তার নিজের পায়ে কুড়াল মেরেছিল। সে যখন দ্বিতীয়বার অন্য একটা মহিলার সঙ্গে ধরা পড়েছিল, তখন ইসুন সুযোগের সদ্ব্যবহার করেছিল। সে তাকে হুমকি দিয়ে বলছিল যে তুমি নমিনেশন যদি ব্যাক না করো তাহলে তোমার এই কালো কুকীর্তি গ্রামের সবার মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এই জন্য স্যাঙ্গেল বাধ্য হয়ে এমনটা করে। আর যখনই স্যাঙ্গেল তার নমিনেশন ফিরিয়ে নেয়, তখন ইসুন হয়ে যায় এই গ্রামের প্রথমবারের মতো কোনো মহিলা প্রেসিডেন্ট। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সবাই খুবই হ্যাপি হয়েছিল আর সবাই মন খুলে আনন্দ করছিল। আমরা দেখতে পারি স্যাঙ্গুলের ওয়াইফও এখানে এসেছিল আর সে ইসুনকে বলছিল যে আমি তোমাকেই ভোট দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড এটা ডিজার্ভ করে না। আসলে আমরা জানতে পারি বিয়ের আগে স্যাঙ্গুলের ওয়াইফ খুবই অ্যাম্বিশিয়াস একজন মহিলা ছিল। তবে এখন স্যাঙ্গুলের সাথে বিয়ে হওয়ার পরে তার লাইফটা 360 ডিগ্রি ঘুরে গিয়েছে। আজকে গনশিক ইসুনকে তার পিঠে করে একটা রাইড দেয় আর আমরা জানতে পারি সে তার ওয়াইফের উপরে আজকে খুবই প্রাউড ফিল করছিল। সে সবসময় তার সবচেয়ে বড় সাপোর্টার ছিল এবং আজকেও সে তার সবচেয়ে বড় সাপোর্টার। এদিকে আমরা গংইয়ংকে দেখতে পারি, যার বয়ফ্রেন্ড কিনা ছিল লি নামের একটা ছেলে। তারা কিছুদিন ডেট তো করেছিল, তবে পরবর্তীতে তারা আলাদা হয়ে গিয়েছিল কারণ লিয়ের মিলিটারি সার্ভিসে যাওয়ার কথা ছিল। অন্যদিকে গংইয়ংয়ের রেজাল্টও অনেকটা খারাপ হওয়া শুরু হয়ে যায় কারণ সে ছিল খুবই ছোট্ট একটা গ্রামের টপার। এখন এত বড় একটা শহরে এসে এত বেশি কম্পিটিশনের মধ্যে পড়ে সে কোনোভাবেই কুল কিনারা করতে পারছিল না।
তবে এটার পেছনে আরও একটা কারণও আছে। সিওলে থাকা, খাওয়া, কলেজের ফিস সব কিছু অনেক বেশি, যেই সমস্ত ব্যাপারগুলো তার স্কলারশিপের মধ্যে পুরোপুরিভাবে কাভার হতো না। আর এত এত টাকা সে চাইলেও ফ্যামিলির কাছে চাইতে পারতো না। এই জন্য সে এখানে টিউশনি করানো শুরু করে দিয়েছিল, যেটা কিনা পুরোপুরি ইল্লিগাল ছিল। কিন্তু কলেজের সবাই তাকে খুবই হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গে গাড়ি দিয়ে যাতায়াত করতে দেখতে পেত। আমরা জানতে পারি আসলে এটা তার নতুন বয়ফ্রেন্ড না, বরং এটা হচ্ছে তার ড্রাইভার। আসলে জেনি নামের একটা মেয়ে ছিল যে কিনা সিঙ্গার হতে চাইতো, কিন্তু তার বাবা মা জোর করে তাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছিল। আর গং ইয়ং তাকেই পড়াতে যেত, যেহেতু সে পড়তে চাইতো না, এই জন্য গং ইয়ংকে তার উল্টাপাল্টা কথা হজম করতে হতো। এরপরে জেনির মা গং ইয়ংকে একটা অফার দেয়, যাতে করে সে তার মেয়ের হয়ে পরীক্ষা দিয়ে সমস্ত পেপারগুলো ক্লিয়ার করে দেয় আর তার মেয়েকে বিদেশ পাঠাতে সাহায্য করে। যদি সে এমনটা করে তাহলে গং ইয়ংকে সে এখানে একটা ফ্ল্যাট কিনে দিবে, তাছাড়া তাকে এত বেশি টাকা দিবে যেটাতে তার লাইফ পুরোপুরি বদলে যাবে। শুধুমাত্র তার লাইফই না, তার পুরো ফ্যামিলির লাইফ বদলাতেই সে সাহায্য করবে। আর এই অফারটা যেই কোনো মানুষের জন্য খুবই অ্যাট্রাকটিভ ছিল, যে কেউ হয়তো বা এটা অ্যাকসেপ্ট করে ফেলতো। কিন্তু গং ইয়ংকে তার বাবা মা এমন শিক্ষা দেয়নি, এই জন্য গং ইয়ং মুখের উপরেই সরাসরি না করে দেয়। সে বলে যে যদি আমার বাবা মা জানতে পারে আমি টাকার জন্য মানুষকে ধোঁকা দেওয়ার মতো কাজ করেছি, তখন তারা কোনোভাবেই সহ্য করতে পারবে না। তারা ছোটোবেলা থেকেই আমাকে অনেক ভালোবাসা এবং আমার উপরে বিশ্বাস রেখে আমাকে বড় করেছে, সো এইটা আমি কোনোভাবেই করতে পারবো না। তবে আমরা দেখতে পারি জেনির মা তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তার গরিব হওয়া নিয়ে সে মজাও করা শুরু করে। এমনকি পুলিশের কাছে তার নামে মিথ্যা কমপ্লেনও করে দেয় যে সে তাদের ডায়মন্ডের রিং চুরি করেছে। এখন যদি গং ইয়ং পুলিশ স্টেশনে এসে তার বাবা মাকে কল দিত আর তার বাবা মা এই জিনিসটা জানতে পারত, তাহলে তাদের হার্ট ব্রেক হয়ে যেত। এই জন্য সে কোনোভাবেই তাদেরকে এই ব্যাপারটা জানায় না। অন্যদিকে আমরা দেখতে পারি জেনিদের বাসায় যেই কাজের লোক ছিল সে সেই ডায়মন্ডের রিংটা ঘরের মধ্যে খুঁজে পেয়ে যায়। এই জন্য সে এসে জেনির মাকে বলে যে ম্যাডাম এই আংটিটা তো পাওয়া গেছে, তাহলে সেই মেয়েটাকে ছাড়িয়ে দিন। তবে জেনির মা উল্টো তাকে ধমক দেওয়া শুরু করে, এই জন্য সেই আংটিটাকে ফেলে দেওয়ার ট্রাই করে। সে বলে তাহলে আমি আংটিটা ফেলে দেই, যেহেতু এটা চুরিই হয়ে গেছে। এই জন্য জেনির মা প্রচণ্ড ভয়ের মধ্যে এসে গং ইয়ংকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর পরে আমরা এই জিনিসটা জানতে পারি যে আসলে এই কাজের লোকটা আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে সেই মহিলা যার জিনিসপত্র চুরি হওয়ার হাত থেকে ইসুন এবং কৌশিক বাঁচিয়েছিল, মানে সেই দিন রাতের বেলায় সেই হোটেলের মধ্যে। আর আজকে যখন সে একই চেহারার একটা মেয়েকে দেখতে পেয়েছে, তখন সে তার ঋণটাকে পরিশোধ করার ট্রাই করছিল। আসলে এই ব্যাপারটা আমাদেরকে খুবই ইমোশনাল করে দেয়। এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে কিভাবে ছোট্ট একটা ভালো কাজ আপনার কাছে ঘুরে ফিরে আসে। আপনার কারো উপকার এই জন্য করা উচিত না যে সেই উপকারের মাধ্যমে আপনি কিছু একটা রিটার্ন পাবেন। আপনার কারো উপকার এই জন্য করা উচিত কারণ সেটা আপনি করতে চান এবং সেটা আপনার স্বভাব। এদিকে আমরা দেখতে পারি গভর্নর গোয়ানশিকে সিওল পাঠিয়ে দেয়, কারণ সে একটা মানুষকে ডোবার হাত থেকে বাঁচিয়েছিল। তবে এরপরে যখন সে ইউনিভার্সিটির সামনে এসে তার মেয়ের জন্য ওয়েট করা শুরু করে, তখন অনেকক্ষণ ওয়েট করার পরেও তার মেয়েকে সে দেখতে পারছিল না। আর সে যতক্ষণ দাঁড়িয়েছিল ততক্ষণ একটা মিলিটারিওয়ালা লোকও সেখানে দাঁড়িয়েছিল, যে আর অন্য কেউ ছিল না, সে ছিল লি নামে সেই ছেলেটা, যে কিনা অনেকগুলো বছর পরে গং ইয়ংয়ের সাথে মিট করতে এসেছিল। তাকে দেখার পরে গনশিক অনেক বেশি রাগ করে ফেলে, কারণ সে তার মেয়ের জন্য অনেক বেশি প্রোটেক্টিভ ছিল, যেমন প্রত্যেকটা বাবাই থাকে। এমনকি সে তো চাইতোই না যে তার মেয়েকে বিয়ে দিয়ে সে দূরে পাঠিয়ে দিবে, সে সবসময় তাকে সঙ্গেই রাখতে চাইতো। তবে লিও ততটাই ভালো একজন মানুষ ছিল, সে সবসময় তাকে বাবা বাবা বলে একেবারে বিরক্তই করে দিচ্ছিল। এরপরে রাতের বেলায় গনশিক সেই বাস স্ট্যান্ডেই বসে পড়ে, আর তখন ফাইনালি গং ইয়ং এখানে আসে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গেলে গং ইয়ং তার সারা দিনের ফ্রাস্ট্রেশন তার বাবার উপরেই ঝাড়া শুরু করে। সে তাকে বলছিল যে আমরা এত গরিব কেন, আমাদেরকে এত সংস্কার কেন দিয়েছেন, আমরা কোনোভাবেই কিছু কেন করতে পারছি না। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখানো হয়। আসলে গং ইয়ং সবসময়ই ইসুনকে জিজ্ঞেস করতো যে আমরা এত গরিব কেন, আমরা কেন বেশি টাকা পয়সা ইনকাম করতে পারছি না, আমরা কেন বড় শহরে যেতে পারছি না। আর সে তার মাকে জিজ্ঞেস করতো যে আপনার কোনো দুঃখ হয় না যে আপনি খুবই গরিব একটা ফ্যামিলিতে বিয়ে করেছেন, আপনি তো চাইলে বড়লোক কোনো ফ্যামিলিতে বিয়ে করতে পারতেন, যেখানে বিয়ে করলে আপনার সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যেত। তবে ইসুন সবসময় তাকে উত্তর দিয়ে বলতো যে যদি আমাকে কখনো কোনো বড়লোক ফ্যামিলি এবং তোমার বাবার মধ্যে চুজ করতে বলা হয়, তাহলে আমি সবসময় তোমার বাবাকেই চুজ করব, কারণ তার মতো ভালো মানুষ আর একটাও হয় না। আর আমরা দেখতে পারি গং ইয়ংও আসলে ইসুনের মতোই ছিল, সে সবসময় তার বাবা মায়ের উপরে চিল্লাচিল্লি করলেও মন থেকে খুবই নরম মনের একটা মানুষ ছিল। আসলে এগুলো শুধুমাত্র তার ফ্রাস্ট্রেশন বের করার একটা ওয়ে ছিল, যেমনটা তার মা করত। তবে সে তার বাবা মাকে অনেক বেশি ভালোবাসতো, আর সে শুধু চাইতো তার স্বপ্নগুলো পূরণ করতে। তবে এরপরে যখন কৌশিক সেখান থেকে চলে যাচ্ছিল, তখন যাওয়ার আগে সে তার মেয়েকে বলে যায় যে তোমার টাকার চিন্তা একেবারেই করতে হবে না, তুমি শুধুমাত্র পড়ালেখায় মনোযোগ দাও। এটা বলে যখন সে যাচ্ছিল তখন সে গং ইয়ংয়ের মধ্যে তার ছোট গং ইয়ংকে দেখতে পারে, যেই সিনটা খুবই ইমোশনাল করে দেওয়ার মতো ছিল।
যাই হোক, এরপর আমরা দেখতে পারি গং ইয়ং গিয়ে তার লং ডিস্টেন্স বয়ফ্রেন্ড লিয়ের সঙ্গেও মিট করে, যারা কিনা একে অন্যকে অনেক বেশি ভালোবাসত। এই ফাঁকে গং ইয়ংয়ের টিচার তার দক্ষতা দেখার পরে তাকে জাপান যাওয়ার পরামর্শ দেয়, আর তার সমস্ত খরচ সে নিজেই বহন করতে চাইছিল। যখন ইসুন এই জিনিসটা জানতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায়। তবে সে বলছিল যে তোমার অন্য কারো টাকা নেওয়ার কী দরকার, তোমার বাবা মা এখনও জীবিত আছে। এই জন্য তারা তার মেয়েকে জাপানে পাঠানোর জন্য তাদের ঘর পর্যন্ত সেল করে দেয়, আর তারা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যায়। এখানে দুইটা সিনই আমাদেরকে পাশাপাশি দেখানো হয়, যেই জিনিসটা খুবই ইমোশনাল করে দেওয়ার মতো। একদিকে যখন গং ইয়ং ফ্লাইট নিয়ে জাপানের দিকে যাচ্ছিল এবং সে চিন্তা করছিল তার বাবা মা তার পড়ালেখার জন্য নিজেদের ঘরটা পর্যন্ত বিক্রি করতে 1 সেকেন্ড চিন্তা করেনি, তখন সে খুবই ইমোশনাল হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অন্যদিকে যখন তারা নতুন ঘরে শিফট হচ্ছিল তখন ইয়াং তাদের উপরে চিল্লাচিল্লি করছিল যে ঘর সেল করার কি দরকার ছিল, এমনিতে তো টাকা ম্যানেজ করা যেত। তবে ইসুন তাকে বলছিল যে আমার স্বপ্ন ছিল কলেজে যাওয়ার, তবে আমি যেতে পারিনি, কিন্তু আমি চাই আমার মেয়ে সবচেয়ে ভালো কলেজে পড়ালেখা করবে। অ্যান্ড অ্যাজ এ অডিয়েন্স আমরা এই জিনিসটা খুব ভালো করে জানি যে ইসুনের জন্য এই ঘরটা কতটা ইম্পর্টেন্ট ছিল, কারণ সে সবসময় এই ঘরটার জন্যই কান্নাকাটি করেছে। তার থাকার মতো একটা জায়গা পর্যন্ত ছিল না, আর আজকে তাকে সেই ঘরটাকেই সেল করতে হয়েছে। মানে আমরা বুঝতে পারি যে বাবা মা তাদের বাচ্চাদের স্বপ্ন পূরণ করার জন্য কিভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। এরপরে রুম শিফট হয়ে গেলে গৌশিক তার ওয়াইফের কাছে এসে বলে যে আসলে তুমি সারাটা জীবন একটা ঘরের মধ্যে পার করেছো, এখন তুমি একটা ফ্ল্যাটে এসেছো, তুমি কি সমস্ত ব্যাপারগুলো ম্যানেজ করতে পারবে? আসলে আমাকে তুমি মাফ করে দিও, আমার সেদিন জিদ করা একেবারেই উচিত হয়নি। তোমার একটা বড়লোক ফ্যামিলিতেই বিয়ে করা উচিত ছিল। যদি তুমি একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে করতে তাহলে তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ হয়ে যেত। হয়তো তুমি একজন বড় রাইটার হতে, আর হয়তো বা খুবই বিলাসী একটা লাইফ লিড করতে। আমি তো তোমাকে এমন একটা লাইফ দিতে পারলাম না, সো প্লিজ আমাকে মাফ করে দিও। তবে আমরা দেখতে পারি ইসুন তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে দেখো গৌশিক, গ্রামের সবাই আমাকে নিয়ে জেলাস ফিল করে যে আমি তোমার মতো একটা হাজব্যান্ড পেয়েছি। আমার সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে ছিলে, যেখানে কেউই তার ওয়াইফের পাশে এমন করে থাকে না। আমি তোমার সাথে যেখানেই থাকি না কেন সেখানেই আমি হ্যাপি থাকবো। আর তখন গৌশিক ভয়েস ওভারে আমাদেরকে বলে যে আমরা খুশি খুঁজতে খুঁজতে কত শত শত মাইল পাড়ি দিয়ে দিই, তবে খুশি তো আমাদের সামনেই থাকে, শুধুমাত্র আমরা দেখতে পাই না। এদিকে 3টা দাদি একসাথে টাকা জোগাড় করে একটা দোকান কিনে ফেলে, যেখানে তারা তাদের মাছ সেল করত। এখানে ইসুনও তাদের সঙ্গে ভাগে এই দোকানটা কিনতে চাইছিল, তবে এখন আর তাদের কাছে টাকা কোথায়। তবে সেই দাদিরা বলে যে তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে, তুমি এখনও চাইলে আমাদের সঙ্গে মাছ সেল করতে পারো। তবে ইসুন তাদেরকে বলে যে না, আমি আপনাদের সঙ্গে মাছ সেল করব না, আমি আপনাদের দোকানের সামনে মাছ সেল করব, আর সেই সমস্ত মাছগুলোই সেল করব যেগুলো আপনারা সেল করেন না। অন্যদিকে ইয়ান বল দিয়ে ঘরের ঘড়িটা ভেঙে ফেলে, যে জন্য গৌশিক বিশাল বড় একটা ঘড়ি নিয়ে চলে আসে। আর এগুলো দেখার পরে দাদিরা বলছিল যে তুমি চাইছো তোমার ওয়াইফকে যাতে সে ডিস্টার্ব না করে, এই জন্যই তুমি হয়তো বা এই বড় ঘড়িটা নিয়ে এসেছো। তবে বলা হয় আস্তে আস্তে করে যতই বাচ্চারা বড় হয় ততই তারা ম্যাচিউর বিহেভ করা শুরু করে, তারা বাবা মার সুখে দুঃখে সঙ্গ দেওয়া শুরু করে। ঠিক এমন করে ইয়ানও আস্তে আস্তে করে ম্যাচিউর বিহেভ করা শুরু করে। আর তাদের এই পিকচারগুলো দেখার পরে গং ইয়ং কান্নাকাটি শুরু করে, কারণ সে এত দূরে বসে তাদের সঙ্গে কোনোভাবেই দেখা করতে পারছে না। তো এরপরে আস্তে আস্তে করে সময় পার হওয়া শুরু হয়ে যায়, আর আমরা এখন এসন এবং গৌশিকের 2 বাচ্চার গল্প দেখতে পারি। আসলে তাদের দুজনের গল্প আমাদেরকে প্যারালালি দেখানো হয়। প্রথমে আমরা শুরু করি গং ইয়ংয়ের গল্প দিয়ে। আসলে আমরা দেখতে পারি সে জাপান থেকে এসে সিওলের কোনো একটা জায়গায় বাস করছে, তাও কোনো একটা পাহাড়ের উপরের একটা বাড়িতে। আসলে সিওল থেকে যত দূরে বাড়ি ভাড়া নেওয়া হবে ততই বাড়ির ভাড়া অনেকটা কম হবে। আর এখন সে যেই বাড়িটা ভাড়া নিয়েছে সেই বাড়িতে দরজায় লক পর্যন্ত ছিল না। এই জন্য গং ইয়ং এই বাড়ির ওনারকে বলে যে একটা লক তো অ্যাটলিস্ট লাগিয়ে দিন, কিন্তু ওনার তাকে বলে যে আমার ছেলে তো খুবই ছোট, এখানে আর কী হয়ে যাবে, আর আমার মেয়ে তো তোমার বয়সী, সো এই জন্য আমি তোমাকে পরামর্শ দিয়ে বলবো বয়ফ্রেন্ড বানানোর ট্রাই করবে না, আর বয়ফ্রেন্ড নিয়ে আসার ভুল তো একেবারেই করতে যাবে না। তবে আসলে আমরা দেখতে পারি গং ইয়ং কি বয়ফ্রেন্ড আনবে, বরং সেই ওনারের মেয়েই তার বয়ফ্রেন্ডকে এনে ফেসে গিয়ে তাকে লুকানোর জন্য গং ইয়ংয়ের ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে দেয়। তবে এই আঙ্কেলও অনেক বেশি চালাক ছিল, এই জন্য সে ধমকের সুরে বলছিল যে যেই পেছনে আসো বেরিয়ে চলে আসো। আর তখন আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে গিয়ে কিম। আর তখন এদিকে ঠিক একই ঘটনাটা ইয়নও ঘটায়। আসলে যখন এসন এবং গনসিক আলমারিতে চেক করছিল তখন তারা সেখানে ইয়নের গার্লফ্রেন্ডকে পেয়ে যায়। আসলে তারা দুজন জীবনে কল্পনাও করেনি যে তাদের ছেলে ইয়নের একটা গার্লফ্রেন্ড হবে, তাও স্যাংয়ের মেয়ে ইয়নসুক। আসলে আপনাদের মনে আছে যখন অনেক বছর আগে একটা হোটেলে রেড পড়ার পরে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল, তখন তার কোলে ছোট একটা মেয়ে ছিল। তখন তার মা তাকে বলেছিল যে এই আন্টির হাজব্যান্ডের মতো একজনকে খুঁজে বের করার ট্রাই করবে, তোমার বাবার মতো কাউকে না। আর সে ঠিক করেছেও এমনটা, সে তার ছেলেকেই পটিয়ে ফেলেছে। তবে পার্থক্যটা ছিল ইয়াং কোনো দিক থেকেই গৌশিকের মতো ছিল না।
তো এখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর ইয়ন তাদেরকে বলে যে তারা 5-6 মাস ধরে একে অন্যকে ডেট করছিল। তবে যখন তার বাবা স্যাঙ্গুল এই সমস্ত ব্যাপারগুলো জেনে গিয়েছিল, তখন তারা কোনো রকমে পালিয়ে এই পর্যন্ত চলে এসেছিল। কারণ স্যাঙ্গুল তাদেরকে পেটানো শুরু করেছিল। কারণ স্যাঙ্গুল কোনোভাবে এই জিনিসটা চাইতো না যে তার মেয়ে কোনোভাবে একটা বয়ফ্রেন্ড পালুক, তাও আবার কৌশিকের ছেলেকে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে কৌশিকের মাথা তো প্রচণ্ড গরমই হয়ে যায়। তবে যখন সেই আন্টিরা এই ব্যাপারগুলো শুনতে পারে, তখন তারা আসনের উপরে হাসা শুরু করে। তারা বলছিল যে তোমার ছেলে তো তোমাদের মতোই হবে, তোমরা কি জোয়ান বয়সে কম করেছো নাকি? আর তখন এদিকে আমরা গমিয়ংকে দেখতে পারি, যে কিনা একটা জায়গায় হঠাৎই কিমকে দেখতে পারে, যে কিনা পেইন্ট করছিল। আসলে তখন আমরা জানতে পারি যে তখনকার সময় যেই মুভিগুলো রিলিজ দেওয়া হতো, সেই মুভির পোস্টারগুলো থিয়েটারের মালিককে নিজেই বানাতে হতো, মানে পেইন্টিংয়ের মাধ্যমে। আর এই পোস্টার দেখেই অডিয়েন্স মুভি দেখার জন্য আসতো। আর কিম ঠিক এই কাজটাই করতো। আর এখন যেহেতু গমিয়ংয়েরও একটা পার্ট টাইম জবের দরকার ছিল, এই জন্য কিম মালিকের সঙ্গে কথাবার্তা বলে তাকেও একটা পার্ট টাইম জব ধরিয়ে দেয়। সেটা ছিল টিকিট সেল করার কাজ। তবে গমিয়ং দেখতে পারে যে মালিক সবসময়ই কিমের উপরে চিল্লাচিল্লি করতো, কারণ কিম সবার চাইতে একটু আলাদাই ছিল। এরপরে একটা অ্যাডাল্ট মুভি রিলিজের ডেট চলে আসে। তবে যখন কিমকে এই কাজটা দেওয়া হয়, তখন কিম সেই মেয়েকে পুরো কাপড়ে ড্র করে আর খুবই সুন্দর একটা লাভ স্টোরির সিনও বানায়। তবে তখন ওনার এসে তাকে বলে যে তোমার এই আর্ট ওয়ার্ক দিয়ে আমার ঘর চলবে না। আসলে সে তার উপরে যদিও রাগারাগি করতো, তবে মনে মনে সে তাকে অনেক বেশি পছন্দও করতো, কারণ সেইটা খুব ভালো করে জানতো সে খুবই ক্রিয়েটিভ একটা পার্সন এবং খুবই পরিশ্রমীও বটে। আর এরপরে গমিয়ং তার বয়ফ্রেন্ড লিয়ের সঙ্গে এই থিয়েটারের মধ্যেই দেখা করে। আর যখন তারা একে অন্যকে কিস করছিল, তখন এগুলো দেখার পরে কিমের বন্ধু বলছিল যে এগুলো আমি হলে সহ্য করতাম না। তখন কিম তাকে বলে যে সে কি আমার গার্লফ্রেন্ড নাকি, এইটা বলে সে সেখান থেকে রাগ হয়ে চলে আসে। মানে আমরা দেখে বুঝতে পারি তার একটু খারাপ তো অবশ্যই লেগেছে। এরপরে যখন লি গংইয়ংকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসার জন্য আসছিল, তখন সে দেখতে পারে এই রাস্তাটা অনেক দূর হেঁটে আসতে হয়, আর এখানে নেশাখোরদের একটা বিশাল বড় আড্ডা ছিল। এই জন্য সে তাকে বলছিল যে প্লিজ এই জায়গাটা ছেড়ে দাও। আমরা দেখতে পারি তার কনসার্নটাও ঠিক ছিল, তবে সে গংইয়ংয়ের পরিস্থিতি না বুঝে কথাগুলো এমন করে বলেছিল যেই জন্য গংইয়ংয়ের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আসলে সে টাকার অভাবে এই জায়গাটাকে চুজ করেছে, সে তো আর ইচ্ছা করে এই জায়গাটা চুজ করেনি। আর যখন লি সেখান থেকে চলে যায়, তখনই এদিক দিয়ে কিম যাচ্ছিল, যে কিনা তার আশেপাশেই থাকে। এরপর একদিন গংইয়ংকে লি তার বাসায় ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। আর যখন তারা খাবার দাবার খাওয়া শুরু করে, তখন গংইয়ংয়ের মুখের উপরেই লিয়ের মা তাকে অপমান করা শুরু করে। সে তাকে বলছিল যে আমি কোনোভাবেই চাই না তোমার মতো একটা মেয়ে আমার ছেলেকে ডেট করুক। আমরা খুবই বড় লোক একটা ফ্যামিলি থেকে বিলং করি, তোমার মতো একটা গরিব মেয়েকে সে ডেট করুক এটা আমি কোনোভাবেই চাই না, কারণ আমার ছেলে কিছুদিন পরে লয়ারও হতে যাচ্ছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে গংইয়ংয়ের হার্ট ব্রেক হয়ে যায়। যদিও সে লিকে ভালোবাসতো, তবে তার সেলফ রেসপেক্টও ছিল, এই জন্য সে খুব বেশিক্ষণ আর সহ্য করতে পারে না। যদিও লি তার মাকে বুঝিয়ে বলার ট্রাই করছিল, তবে তার মা কোনোভাবেই কথা শুনছিল না। এরপর একদিন হঠাৎই যখন কিমের গার্লফ্রেন্ড তার ওয়ার্ক প্লেসে চলে আসে, তখন সে তাকে গংইয়ংয়ের সঙ্গে দেখে ফেলে। দেখার পরে সে প্রচণ্ড রাগ করে ফেলে। আর সে গংইয়ংকে বলছিল যে আমার বাড়িতে থেকে আমার বয়ফ্রেন্ডের সাথেই ডেট করার ট্রাই করছো, তোমার আসলে যোগ্যতাটা কি? আর তখন কিম তাকে বলে যে সে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, আর তুমি হচ্ছে একজন কলেজ ড্রপ আউট, তোমার সামনে তার যোগ্যতা কী বা হতে পারে। তবে এইটা শোনার পরে এই মেয়েটা প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি থিয়েটারের বাইরে সবসময় একটা লেডি দাঁড়িয়ে থাকতো, আর সে মুভির পোস্টারগুলোকে মন দিয়ে দেখতো আর সবার সামনে মুভির পোস্টারের প্রশংসা করতো। সে বলতো যে এই মুভির পোস্টারগুলো কত সুন্দর, এটার আর্টিস্টটা কে? আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই মহিলা হচ্ছে গিয়ে কিমের মা। সে এটা খুব ভালো করেই জানতো যে তার ছেলে খুবই ভালো একজন আর্টিস্ট, এই জন্য সে সবার সামনে প্রশংসা করে একটু মনোযোগ আকর্ষণ করার ট্রাই করতো। সে বলতো যে সবাই মুভি দেখতে আসে, কেউই পোস্টারের দিকে খুব বেশি একটা নজরই দেয় না। আর এগুলো শোনার পরে গংইয়ং তাকে ডেকে মধ্যে নিয়ে আসে, আর ফাইনালি তাকে সেই মুভিটা দেখার সুযোগ করে দেয় যেই মুভির পোস্টার তার ছেলে বানিয়েছে। আর প্রথমবারের মতো থিয়েটারে একটা মুভি দেখার পরে আন্টি প্রচণ্ড ইমোশনালি হয়ে যায়। আসলে যেই কাজটা এতদিন পর্যন্ত তার ছেলে করার সাহস পায়নি, সেই কাজটা গংইয়ং করে দেখিয়েছে। এই জন্য আন্টি তাকে গিফট হিসেবে বলে যে আমি শুনলাম তুমি নাকি লিটারেচারের স্টুডেন্ট, সো আমার কাছে কিছু পোয়েমের বই আছে, এগুলো হয়তো বা তোমার কোনো কাজে লাগতে পারে। এরপরে কিম আর গংইয়ং খাবার দাবার খাওয়ার জন্য যায়, আর এখানে ফাইনালি মন থেকে কিম তাকে থ্যাংক ইউ বলে, কারণ সে তার মাকে সেই মুভিটা দেখার জন্য ইনভাইট করে দিয়েছিল। আসলে যেই কাজটা সে নিজে করতে পারেনি, সেটা গংইয়ং করে দেখিয়েছে। আসলে কিম ব্যস্ত হওয়ার জন্য কখনও তার মায়ের খুশির দিকে নজরই দিতে পারেনি, এই জন্য সে গংইয়ংকে অনেক বেশি থ্যাংক ইউ বলে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে গংইয়ংয়ের উপরে সে ফ্ল্যাটও হয়ে যায়। তবে আমরা দেখতে পারি গংইয়ং এখন পর্যন্ত লিকেই ভালোবাসত। আর তখন এদিকে আমরা দেখতে পারি দাদির মৃত্যুবার্ষিকী পালন করার জন্য ফাইনালি ইসুন আবারও তার চাচার ঘরে চলে আসে। আর এখানে সে কথাবার্তার মাঝখানে যখন তার মেয়েকে কল দেয়, তখন তার মেয়ে কোনোভাবেই কল পিক করছিল না। এই জন্য সে প্রচণ্ড টেনশনের মধ্যে চলে এসেছিল, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল।
আর তখন আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিনে দেখতে পারি যে ছোটোবেলায় কীভাবে ইসুনকে একটা মহিলা ফুসলিয়ে ফাসলিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ট্রাই করেছিল, যাতে করে তাকে চাইল্ড ট্রাফিকিং হিসেবে সেল করতে পারে। তবে কোনো রকমের লাস্ট মুহূর্তে তার মা এসে তাকে সেভ করেছিল আর সবার সামনে সেই মহিলার জঘন্য অবস্থা করে দিয়েছিল। এতে করে আমরা বুঝতে পারি প্রত্যেকটা মায়ের মনের মধ্যে সন্তানের প্রতি সবসময় একটা টেনশন কাজ করে, আর যখনই কোনো বিপদ আপদের ইঙ্গিত চলে আসে তখন মা খুব ভালো করে আগে থেকেই বুঝতে পারে। এই জন্য যখন ইসুন গিয়ে রাতে ঘুমায় তখন সে স্বপ্নে তার সেই ছেলেটাকে দেখতে পারে যেই ছেলেটার মৃত্যু হয়ে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সে এটা কনফার্ম হয়ে যায় যে হয়তোবা তার কোনো একটা বাচ্চার সঙ্গে অনেক খারাপ কিছু একটা হতে যাচ্ছে। আর পরদিন সকালে আমরা দেখতে পারি রুমের মধ্যে বেশি গ্যাস হয়ে যাওয়ার জন্য গং ইয়ংয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, বাইরে কারো কোনো সারা শব্দ ছিল না। এই জন্য ঠিক শেষ মুহূর্তে তার মা এখানে এসে ইসুন এসে তার মেয়েকে সেভ করে। আর যখন সে চিল্লাচিল্লি করে তখন কিম দৌড়ে এসে তাকে পিঠে করে সোজা হসপিটালে নিয়ে আসে। আর ফাইনালি সে সঠিক সময়ে আসার জন্য তার মেয়ের জীবনটা সেভ হয়ে যায়। তবে তখন তার সন্দেহ চলে আসে যে এই ছেলেটাকে যে কিনা কিমকে পিঠে করে নিয়ে এসেছে। আর একটু পরে আমরা দেখতে পারি এখানে লিও চলে আসে, যে কিনা এসে বাচ্চাদের মতো কান্না করা শুরু করে। তার মধ্যে আমরা গৌশিকের সমস্ত গুণগুলো দেখতে পাচ্ছিলাম। সে এখানে গৌশিকের মতোই বিহেভ করা শুরু করে দিয়েছিল। তবে যখন নার্স বলে, মিস্টার কিম আপনি এই ফর্মটা পূরণ করে দিন, কারণ আপনিই তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন, তখন লিয়ের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে চিন্তা করছিল যে সে কেন তাকে পিঠে করে হসপিটালে নিয়ে আসলো, আমি হচ্ছি বয়ফ্রেন্ড, আমি তাকে পিঠে করে নিয়ে আসবো। তখন কিম তাকে বলে যে তুমি তখন ছিলেই বা কোথায়, তাহলে তুমি আনতেই কি করে, আর দেরি করলে তো তার মৃত্যুই হয়ে যেত। তবে এইটা নিয়েই তারা ঝগড়া করা শুরু করে। এই জন্য ইসুন চিৎকার করে তাদেরকে থামিয়ে দেয়। সে বলে যে এইটা কোনো সময় এমন কথাবার্তা বলার, তাছাড়া তোমাদের দুজনের একজনকেও আমার পছন্দ না। যাই হোক, এরপর আমরা জানতে পারি ম্যান্ডেটরি মিলিটারি সার্ভিসের জন্য কিমকে শহর ছেড়ে যেতে হতো। এই জন্য সেও জানতো না যে সেটা তাদের শেষ দেখা ছিল। এই জন্য যখন কিম তাকে হঠাৎ করেই গায়েব দেখতে পারে তখন সে খুবই টেনশনের মধ্যে চলে আসে। আর যখন সে তার ওয়ার্ক স্পেসে যায় তখন সে দেখতে পারে কিম তার খুবই সুন্দর একটা পেন্টিং বানিয়েছিল। যদিও ওনার তাকে বলেছিল কিমের সমস্ত জিনিসপত্রগুলো সেল করে দিতে, তবে এখন সে বুঝতে পারছিল না এই পেন্টিংটার সে কী করবে, কারণ নিজের পেন্টিং তো আর কেউ নিজে সেল করতে যাবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি যেমন করে কিম মিলিটারি সার্ভিসের জন্য গিয়েছে তেমন করে ইউনো মিলিটারি সার্ভিসের জন্য যাচ্ছিল, আর তাকে দেওয়ার জন্য তার বাবা মা তার সঙ্গে যাচ্ছিল, যারা কিনা খুবই ইমোশনাল হয়েছিল। যাই হোক, এখান থেকে গল্প অনেকটা সামনে চলে আসে। আর এখন আমরা দেখতে পারি গং ইয়ংয়ের পড়ালেখা শেষ হয়ে গেছে, এখন সে ছোটোখাটো একটা জবও করছিল। লিয়ার সে বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্য তারা যার যার ফ্যামিলিকে একে অন্যের সাথে মিট করার প্ল্যানিং করেছিল। তবে আমরা দেখতে পারি গং ইয়ং তার ফ্যামিলিকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকলেও কোনোভাবেই লি তার ফ্যামিলিকে নিয়ে আসছিল না। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছিল। আর তখনই লি এখানে এসে তাদের কাছে মাপ চেয়ে বলে যে ট্রাফিক অনেক বেশি ছিল, এই জন্য আমাদের লেট হয়ে গিয়েছে। তবে আমরা দেখতে পারি লিয়ের মা অ্যাজ ইউজুয়াল বারবার করে গং ইয়ংকে অপমান করেই যাচ্ছিল। সে বলছিল যে সে তো খাবারও ঠিকভাবে সার্ভ করতে পারে না, তাকে কি বিয়ে দেয়া হবে। যদিও এই সমস্ত কথাগুলো শোনার পরে গনশিকের অনেকটাই মাথা গরম হয়ে যায়, তবে সে তার মেয়ের ভালোবাসার কথা চিন্তা করে চুপ করে বসেছিল। আসলে তাদের সমাজে একটা নিয়ম ছিল যে যদি মেয়ে বিয়ে দিতে হয় তাহলে ছেলেপক্ষর কাছে একটু মাথা নত করেই থাকতে হয়, নয়তো হয়তোবা পরবর্তীতে গিয়ে শাশুড়ি তাকে অপমান করতে পারে। এই জন্য গংশিক চুপচাপ বসেছিল, নয়তোবা সে তো তার মেয়ের জন্য যে কোনো কিছু করতে পারত। তবে আস্তে আস্তে করে যখন লিয়ের মা অপমানের মাত্রা বাড়িয়ে দিয়েছিল তখন গনশিক লিকে ইশারা করে বলে যে যাও তাকে গিয়ে একটু সাহায্য করো। আর এই সিনটা আমাদেরকে সেই সিনটার কথা মনে করিয়ে দেয় যখন গনশিক তার দাদি এবং মায়ের বিরুদ্ধে গিয়ে তার ওয়াইফের সঙ্গে একসাথে খাবার দাবার খেয়েছিল। আসলে যেহেতু তার মা এবং তার দাদি বারবার করে তার ওয়াইফকে বিরক্ত করত, এই জন্য সে একটা সময় ঘরও ছেড়ে দিয়েছিল। কিন্তু এখানে লি এই কাজটা করতে পারে না, যদিও বলার পরে সে তার কাছে যায় কিন্তু সে নিজে থেকে কিছুই করতে পারছিল না। এই জন্য এগুলো দেখার পরে এসন এসে তাদের দুজনকেই সরিয়ে দিয়ে নিজেই খাবার দাবার সার্ভ করা শুরু করে। আর সে লিয়ের মাকে বলে যে আমি জানি না আপনি আমার মেয়ের কাছ থেকে কি আশা করছেন, তবে আমার মেয়েকে আমি খুবই আদর যত্নে বড় করেছি। আমি তাকে ঘরের কাজ এই জন্য শেখাইনি কারণ সে পড়ালেখা করে বড় কিছু করতে চাইছিল। আমি আমার স্বপ্নটা লাইফে পূরণ করতে পারিনি, এই জন্য আমি আমার মেয়ের স্বপ্নের মাঝখানে কখনোই বাধা হয়ে দাঁড়াতে চাইনি। তবে তখন লিয়ের মা তাকে বলে যে ভবিষ্যতে আপনার মেয়ে আমাদের ঘরের বউ হবে, সো আমি চাই না বিয়ের পরে সে চাকরি করবে। তাছাড়া সে এইটাও বলে দেয় যে এই বিয়েতে আমি রাজিও ছিলাম না, তবে আমার ছেলের জন্য আমি রাজি হয়েছি। সো এই জন্য আমি যেখানে বলবো সেখানেই বিয়েটা হবে, তাও একটু হাই স্ট্যান্ডার্ডের সঙ্গে। আমরা দেখতে পারি সে তাদেরকে একটু খোঁচা দেওয়ার ট্রাই করছিল, কারণ তারা যেহেতু একটু গরিব ছিল। এরপরে এখান থেকে বের হওয়ার পরে লি তাদেরকে রিকোয়েস্ট করছিল তাদের গাড়ি দিয়ে যাওয়ার জন্য, তবে গংশিক বলছিল যে আমরা মেট্রো দিয়ে চলে যাব। তবে আমরা দেখতে পারি গং ইয়ং তাদেরকে বাধ্য করে ট্যাক্সি দিয়ে পাঠায়। তবে যখন তারা যাচ্ছিল তখন তারা দুজনেই খুবই হতাশ হয়েছিল। আমরা দেখতে পারি গং ইয়ং বলছিল যে এই ছেলেটাকে শুরু থেকেই আমার পছন্দ না, তাছাড়া তাদের ফ্যামিলির যে ব্যবহার তার মধ্যে আমার মেয়ে কিভাবে টিকবে আমি বুঝতেই পারছি না। তখন এসন তাকে বলে যে তাহলে গিয়ে বিয়ে থামিয়ে দাও,
কিন্তু গংইয়ং বলে যে যদি আমি পারতাম তাহলে তো আমি তাকে বিয়েই দিতাম না, আমি তো সবসময় তাকে আমার সঙ্গেই রেখে দিতাম। তবে যেহেতু সে মনে করছে সেখানেই তার ভালো হবে, তাহলে আমি কি করে আটকাতে পারি? আর তখন ইসুন গসেককে বলে যে গসেক, আমরা যত টাকা খরচ করতে হয় তত টাকা খরচ করব, যাতে করে আমার মেয়েকে পরবর্তীতে কোনো কথা শুনতে না হয়। এরপরে যখন বিয়ের শপিং করার সময় চলে আসে, তখন গংইয়ং বারবার করে ইসুনকে দ্রুত যাওয়ার জন্য বলছিল, কারণ লিয়ের মা ওয়েট করা একেবারেই পছন্দ করতো না, তবে সে ওয়েট চাইলে করাতে পারত। এরপর যখন তারা সেখানে চলে যায়, তখন ইসুনের উপরে পিঙ্ক কালারের একটা স্যুট খুবই ভালো লাগছিল। এই জন্য গংইয়ং বলছিল যে মা, বিয়ে তো আর প্রতিদিন হবে না, এইটাকেই তুমি কিনে ফেলো। কিন্তু আমরা দেখতে পারি লিয়ের মা তাকে না করছিল। সে বলছিল আপনি কালো দেখে একটা কিনুন, কারণ এগুলো গ্রামের মানুষজন পরে, আমাদের মধ্যে এগুলো পরা চলে না। মানে আমরা দেখতে পারি সে বারবার করে তাকে খোঁচা দেওয়ার ট্রাই করছিল, মানে সে তাকে ছোট ফিল করানোর ট্রাই করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অ্যাজ এ অডিয়েন্স আমাদের এত রাগ চলে আসে, যেটা আসলে বলার মতো না। এখন এগুলোতে ইসুন এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে লিয়ের মায়ের সঙ্গে তার পার্সোনালি গিয়ে কথাবার্তা বলতে হবে। এই জন্য সে গিয়ে তাকে বলে যে দেখুন, আমি জানি না আপনারা আমাদের থেকে কি আশা করছেন, তবে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ততটাই করার ট্রাই করব। এই সমস্ত ব্যাপারগুলো গংইয়ংয়ের জন্য একটু নতুন, সো সেই দিকটা একটু স্যাক্রিফাইস করে দেখলে তার জন্য একটু ভালো হবে। তবে আমরা দেখতে পারি লিয়ের মা উল্টো তাকে বলে যে আমি তো এই বিয়েটা একেবারে দিতেই চাইছি না, যদি আপনি আর আমি চাই তাহলে এই বিয়েটা আমরা চাইলে ভাঙতেই পারি। সো আপনি যদি ট্রাই করেন তাহলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ একটু ভিন্ন রকম হতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইসুন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি এই বিয়েটা হয়েও যায়, তবুও লিয়ের মা গংইয়ংয়ের জীবন জাহান্নাম করে দিবে। এই জন্য বাসায় আসার পরে সে গংইয়ংকে বলে যে লি আমার একেবারেই পছন্দ না, সো বিয়েটাকে ভেঙে দাও। তবে গংইয়ং এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ব্যাপারটা আসলে ভিন্ন। এই জন্য যখন পরের বার সে গিয়ে লিয়ের মায়ের সঙ্গে মিট করে, তখন সে তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে আপনি আমার সাথে এমন করে কথাবার্তা বলতে পারবেন না, কারণ আমার বাবা মা আমাকে এমন করে বড় করেনি। হতে পারে আমি কোনো জিনিস পারি না, তার মানে এইটা না যে আমি সেটা শিখতে পারবো না। যদি আপনি এমন করেই আমার বাবা মার সামনে আমাকে অপমান করেন, তাহলে তারা অনেক বেশি কষ্ট পাবে। তবে তখন লিয়ের মা তাকে বলে যে তাহলে বিয়েটাকে ভেঙে দাও, আমি তো চাইছিই না বিয়েটা হোক। যদিও লি তার মাকে অনেক রকম করেই বোঝানোর ট্রাই করে, তবে সে কোনোভাবেই কিছু শুনছিল না। এই জন্য গংইয়ং রাগের মাথায় বিয়েটাকে ভেঙে দিয়ে বেরিয়ে চলে আসে। যদিও এরপরে লি তার রাগ ভাঙানোর জন্য অনেকবারই আসে, এমনকি সে তার মাকে ছেড়ে দিয়ে গংইয়ংয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য রেডি ছিল। তবে গংইয়ং এমনটা চাইছিল না। সে বলছিল আমি চাই না তুমি আমার জন্য তোমার মায়ের থেকে দূরে চলে যাও, কারণ এমনটা করলে তুমি বেশি কষ্ট পাবে। আর যখন লি বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, তখন গংইয়ং তাকে শান্ত করে বলে যে আমাদের ভালোর জন্য আমাদের দূরে যেতে হবে, কারণ এইটাই হয়তোবা বিধাতা লিখে রেখেছে। এখান থেকে আমরা একটা ফিউচারের সিন দেখতে পারি, যেখানে লিয়ের মা অনেকটা বুড়ো হয়ে গিয়েছিল আর লি একটা মিডল এজ পার্সন হয়ে গিয়েছিল। তবে সে সবসময় তার মাকে দোষারোপ করত। সে বলতো যে আপনার অ্যাটিটিউডের জন্য আমার জীবনটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এখন যদিও লি একটা বিয়ে করে ফেলেছিল, তবে বিয়ের ফটোতে শুধুমাত্র তার মাই স্মাইল করছিল আর বাকি সবার মন খারাপ হয়েছিল। আর এই বিয়েটা তার জীবনে কোনো সুখ তো আনেইনি, বরং তার লাইফটাই পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। সে এখন সবসময় চিন্তা করে যে যদি সেই দিন সে তার মায়ের কথা না শুনে তার মায়ের বিরুদ্ধে গিয়ে তার প্রথম প্রেম গংইয়ংকে বিয়ে করে ফেলতো, তাহলে হয়তোবা তার জীবনটা ভিন্ন রকম হতো। আর আমরা দেখতে পারি তার মাও কিছুটা পাগলের মতো হয়ে গিয়েছিল। সে সবসময় সেই ওয়েডিং ভিডিওটাই দেখতো আর সবসময় সে কান্না করতো, কারণ সে তার ছেলেকেও এখন হারিয়ে ফেলেছিল, কারণ সে সবসময় তার থেকে দূরে থাকার ট্রাই করতো। তবে আসলে গৌশিকের মতো সবাই তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তার ওয়াইফের পক্ষে দাঁড়াতে পারে না, আর এই ব্যাপারটাই গৌশিককে সবার থেকে আলাদা করতো। এদিকে গংইয়ং অনেক বছর পরে যখন বাসায় ব্যাক করে, তখন এটা দেখার পরে ইসুন এবং গৌশিক অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে অনেকগুলো বছর পরে যখন বাচ্চারা তার বাবা মার সঙ্গে মিট করে, তখন বাবা মা কেমন হ্যাপি হয়ে যায় সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পারি। আমরা দেখতে পাই তার মা তার জন্য নতুন নতুন খাবার বানায়, তার বাবা তার জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসে। তবে তবুও গংইয়ং একেবারেই হ্যাপি হতে পারছিল না, কারণ সে লিকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসত। আর এই জন্য সে তার মাকে জিজ্ঞেসও করেছিল যে আপনি তো আপনার প্রথম প্রেম পেয়ে গিয়েছিলেন, কিন্তু আমি কেন পেলাম না। তবে এটা শোনার পরে ইসুন তাকে বলে যে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমার প্রথম প্রেমই তোমার শেষ প্রেম হবে। হয়তোবা পরবর্তীতে তোমার লাইফে যে আসবে সে হয়তো আগের চেয়ে বেশি ডিজার্ভিং হবে। এরপরে গৌশিক তার মেয়ের সঙ্গে সানরাইজ দেখার জন্য একেবারে সকাল সকাল বোর্ড নিয়ে সমুদ্রের মাঝখানে চলে আসে। আর এই সিনটা দেখার মতো একটা সিন ছিল। তবে আমরা দেখতে পারি যখন তারা ব্যাক করছিল, তখন স্যাঙ্গেল তাদের দুজনকে দেখে ফেলে। এই জন্য সে নিজের মেয়ের কাছে গিয়ে বলে যে যাবে নাকি বোর্ড দিয়ে সানরাইজ দেখার জন্য। তবে তার মেয়ে তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে বিয়ের জন্য তো এখনও হ্যাঁ বললেন না, তাহলে সানরাইজ দেখে আর কি হবে। এই জন্য সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে আমরা দেখতে পারি স্যাঙ্গেল একজন ফেইল বাবা, একজন ফেইল হাজব্যান্ড এবং একজন ফেইল ম্যান ছিল।
কারণ সে জীবনে কিছুই করতে পারছিল না। সে এখন যেহেতু বৃদ্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য সে বাচ্চাদের কাছ থেকে ভালোবাসা আশা করছিল, কিন্তু সে এই জিনিসটাই রিয়েলাইজ করতে পারেনি যে যখন ছোটবেলা বাচ্চারা তার থেকে ভালোবাসা আশা করছিল তখন সে অন্য কোথায় ব্যস্ত ছিল। যদিও সে অনেক বেশি বড়লোক ছিল, যেই জিনিসটা নিয়ে সে সবচেয়ে বেশি গর্বও করত, কিন্তু তার টাকা কি তার জীবনে সুখ আনতে পেরেছে? আসলে উত্তর হচ্ছে না। যদিও লাইফে অনেক বেশি টাকার দরকার আছে, কিন্তু টাকার দরকার শুধুমাত্র বাইরের চাহিদাগুলো পূরণ করার জন্য, কিন্তু মানুষের ভেতরের চাহিদাগুলো পূরণ করার জন্য অবশ্যই ভালোবাসা জরুরি। আর তখন এতে আমরা দেখতে পারি গঞ্চি গিয়ে তার মায়ের সঙ্গে মিট করে, আর যখন সে তার মায়ের সঙ্গে কথাবার্তা বলছিল, তাকে ভালো ভালো আশ্বাস দিচ্ছিল, তখন তার মা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। যদিও এখন পর্যন্ত তার মা তার মেয়ের সঙ্গেই বাস করত, তবে সমস্ত খরচের টাকা গঞ্চিকে দিত। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইসুন তার দাদির সঙ্গে মিট করতে চলে আসে। আসলে তার দাদি অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিল, তার স্মৃতিশক্তিও লোপ পেয়েছিল, সে এখন কাউকেই চিনত না। তবে যখন ইসুন তার কাছে চলে আসে, তখন সে তাকে দেখার পরেই চিনতে পারে। সে বলে, তুমি আমার বড় ছেলের মেয়ে, তাই না? আর এইটা শোনার পরে ইসুন পাগলের মতো কান্না করা শুরু করে। আসলে ইসুন সবসময় তার কাছে থ্যাঙ্কফুল ছিল, কারণ তার জন্যই সে বোটটা কিনতে পেরেছিল আর তাদের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। সে সবসময় চাইতো দাদির নতুন দাঁত লাগাতে, যাতে করে দাদি খাবার দাবার এবং কথাবার্তা ভালো করে বলতে পারে। সে দাদির জন্য একটা দামি ম্যাট্রেসও নিয়ে এসেছিল। আর যখন এটা বিছানোর পরে এখান থেকে সে চলে যায়, তখন দাদি তার চাচাকে বলে যে এই ম্যাট্রেসের দাম অনেক বেশি হবে, তাই না? তখন তার চাচা তাকে বলে যে আপনিও তো স্বর্ণের আংটি দিয়ে দিয়েছিলেন, যেটা দিয়ে সে বোট কিনেছে। তবে তখন দাদি প্রচণ্ড আপসেট হয়ে তাকে বলে যে আমি এই মেয়েটার জন্য কখনোই কিছু করতে পারিনি, এমনকি আমি তো তাকে ভালো খাবার দাবার পর্যন্ত খাওয়াতে পারিনি। আর সেই দিন রাতেই আমরা দেখতে পারি স্বপ্নের মধ্যে সে গিয়ে মিস্ত্রির সঙ্গে মিট করে আর তার নিজের একটা ফটো ক্লিক করে, আর তখনই তার মৃত্যু হয়ে যায়। পরদিন সকালবেলা সবাই প্রচণ্ড আপসেট হয়েছিল। আমরা দেখতে পারি চাচা প্রচণ্ড কান্নাকাটি করে বলছিল যে মা, দাঁতগুলো লাগানো পর্যন্ত তো অন্তত থেকে যেতে পারতে। এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে এখানে সবাই বেশি আপসেট হয়ে গিয়েছিল। আমরা দেখতে পারি ইসুন স্যাঙ্গুয়েনকে নিয়ে তার কবরের কাছে গিয়েছিল, আর প্রচণ্ড আপসেট হয়ে সে তাকে বলছিল যে আমাদের আশেপাশের সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, সবাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কবে যেন আমাদেরও পালা চলে আসে। এখান থেকে কয়েক বছর পার হয়ে যায়, আর আমরা দেখতে পারি এখন ইয়াং মিলিটারি সার্ভিস থেকে বাসায় ব্যাক করেছিল, তবে তার সঙ্গে করে সে আরও কাউকে নিয়ে এসেছিল। আসলে তার গার্লফ্রেন্ড ইয়নসুক তখন প্রেগনেন্ট ছিল, এই জন্য তার একটা বাচ্চা হয়ে গিয়েছিল। এখন সে বাচ্চা নিয়ে এসে বাবার বাড়িতে হাজির হয়েছে। এটা দেখার পরে গৌশিক একটা ঝাড়ু নিয়ে তাকে পেটানোর জন্য চলে আসে। সে বলে যে তোমাকে মিলিটারি সার্ভিসে কি ট্রেনিং করানোর জন্য পাঠিয়েছি, নাকি এই সমস্ত কাজ করার জন্য পাঠিয়েছি? তবে আসলে সে কীই করতে পারতো, সে নিজেও তার জোয়ান বয়সে এমনই ছিল, এই জন্য তাকে বাধ্য হয়ে এগুলো মেনেই নিতে হয়। এরপরে স্যাঙ্গুয়েলের ওয়াইফ তার নাতির সঙ্গে মিট করতে চলে আসে, আর তখন এসন তাকে বলে যে তুমি যখন ইচ্ছা তখনই চাইলে এখানে আসতে পারবে, তোমার জন্য কোনো বাধা নেই। তবে আমরা দেখতে পারি স্যাঙ্গুয়েলের ওয়াইফ তাকে বলে যে আমি সবসময় তোমাকে জেলাস ফিল করতাম, এই জন্য আমি আমার মেয়েকে বলেছিলাম তোমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড খুঁজে বের করতে, তবে সে তোমার নিজের ছেলেকেই চুজ করে নিয়েছে। আর আমরা জানতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে স্যাঙ্গুয়েল অনেক বেশি রাগ করেছিল, কারণ তার মেয়ে তার নাকের নিচ থেকে পালিয়ে গিয়েছিল। তবে তবুও মনে মনে সে চাইছিল তার নাতিকে এক নজর দেখতে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিম ফাইনালি পুরো চেঞ্জ লুক নিয়ে মিলিটারি সার্ভিস থেকে চলে আসে। সে হঠাৎ করেই বাসের মধ্যে গংইয়ংকে দেখতে পারে, এই জন্য সে বাসের পেছনে দৌড়ানো শুরু করে, তবে বাসটা সে ধরতে পারে না। আর এরপর আমরা জানতে পারি তখন সময়টা ছিল 1977 সালের সময়, যখন কোরিয়াতে অর্থনৈতিক মন্দা চলে এসেছিল। এই জন্য সরকারকে IMF থেকে লোন নিতে হয়েছিল, যে জন্য কোম্পানিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, আর কিছু এমপ্লয়িকে চাকরি থেকে বেরও করে দেওয়া হচ্ছিল, যার মধ্যে গংইয়ংও ছিল। তাকেও এই ঝামেলার মধ্যে চাকরি হারাতে হয়। এরপরে গংইয়ং একটা মুভি দেখার জন্য থিয়েটারে চলে আসে, আর আমরা জানতে পারি কিমও এই থিয়েটারেই ছিল, তবে তারা একে অন্যকে দেখতে পারে না। আসলে আমরা জানতে পারি কিম প্রত্যেক দিন একটা মুভি দেখার জন্যই আসতো, শুধুমাত্র এই আশায় যে কোনো না কোনো একদিন গংইয়ং তাকে থিয়েটারে হয়তো পেয়ে যাবে। তবে তখন থিয়েটারের ওনার তাকে বলে যে আজকে সে এখানে মুভি দেখতে এসেছিল। তবে আমরা দেখতে পারি সে যতক্ষণে তাকে খুঁজে বের করে ততক্ষণে গংইয়ং বাসে বসে সেখান থেকে চলে যায়, আর কিমও বাসটাকে আর ধরতে পারছিল না। এই জন্য কিম আমাদেরকে বলে যে প্রেম আমাদেরকে 2 বার সুযোগ দেয়, তবে যদি আজকে আমি তাকে হারিয়ে ফেলি তাহলে হয়তোবা আমি আর জীবনেও তাকে খুঁজে পাবো না। এই জন্য আজকে আর সে আশাহত হয় না, সে দৌড়ে কোনো রকমে সেই বাসটাকে ধরেই ফেলে, আর ফাইনালি সে গিয়ে গংইয়ংয়ের সামনে দাঁড়ায়। তবে গংইয়ং বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। এই জন্য যখন বাস সবাইকে নামিয়ে দিয়ে একেবারে লাস্ট স্টপেজে চলে আসে, তখন গংইয়ং চোখ খোলার সঙ্গে সঙ্গেই তার সামনে কিমকে দেখতে পারে। আর এতগুলো বছর পরে তারা একে অন্যকে দেখার পরে দুজনেই খুবই হ্যাপি হয়ে গিয়েছিল। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য চলে আসে,
আর এখানে কিম তাকে বলে যে সে এখন একজন ভালো টিচার আর তার লাইফস্টাইলও একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই জন্য তারা দুজন একে অন্যের সাথে ডেট করা শুরু করে। তারা একে অন্যকে দেখে শুধু হেসেই যাচ্ছিল। আর গংইয়ং আমাদেরকে বলে যে এখন আমরা দুজনেই ম্যাচিউর হয়ে গিয়েছিলাম, এই জন্য আমাদের প্রেমটা ম্যাচিউরিটি থেকে এসেছিল, কোনো বাচ্চাদের প্রেম ছিল না এটা। তবে এখন পর্যন্ত তাদেরকে একটা ডিফিকাল্টিস ফেস করতে হয়েছিল, সেটা হচ্ছে গংইয়ংয়ের ফ্যামিলিকে কনভিন্স করা। এরপর আমরা দেখতে পারি কিম একটা রেস্টুরেন্টে গশেকের সঙ্গে মিট করতে চলে আসে। সে তার ফাদার ইন লকে কনভিন্স করার ট্রাই করছিল যাতে করে তার মেয়ের হাতটা সে দিয়ে দেয়। তবে আমরা দেখতে পারি তারা একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছিল আর তারা পুরো নেশার মধ্যে মাতালি হয়ে গিয়েছিল। আসলে কিম এতটাই লজ্জার মধ্যে ছিল, সে তার ফাদার ইন লয়ের সামনে তার ভালো দিকগুলো তুলেই ধরতে পারছিল না। তবে এত মাতাল হওয়ার পরেও আমরা এখানে কিছু ব্যাপার দেখতে পারি। যখন গংইয়ং ঠান্ডার মধ্যে মাতাল হয়ে বাইরে বেরিয়ে চলে আসে, তখন কিম দৌড়ে চলে আসে তাকে তার জ্যাকেটটা দেওয়ার জন্য যাতে করে তার ঠান্ডা লেগে না যায়। এমনকি তারা যখন একবার বোটে ঘুরতে গিয়েছিল তখন কিমের সিক হয়ে গিয়েছিল, মানে সে বমি করা শুরু করে দিয়েছিল। তবে এই অবস্থায় যখন গংইয়ং ওয়াশরুমে গিয়েছিল তখন সে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যাতে করে যদি সমুদ্রের ঢেউয়ে তাকে ফেলে দেয় তাহলে সে তাকে সেভ করে ফেলতে পারে। আর জিনচুক অলরেডি এই সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলেছিল আর তার মন জয় করার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। তবে তবুও সে একটু টেস্ট করছিল যে আসলে সে তাকে কনভিন্স করার জন্য কী বা করে। তবে আমরা দেখতে পারি ইয়ান তার বাবাকে বলে যে বাবা এই ছেলেটা দেখতে মোটেও সুবিধার না, তাকে এখান থেকে ভাগিয়ে দেই। তবে জিনচুক তাকে বলে যে সে হচ্ছে তোমার দুলাভাই, একটু সম্মান দিয়ে কথা বলো। এদিকে যখন বাইরে কিম গংইয়ংয়ের সঙ্গে ছিল তখন গংইয়ং তাকে বলে যে যদি তুমি আমার ফ্যামিলিকে কনভিন্স করতে না পারো তাহলে এই বিয়ে আর হবে না। এই জন্য কিম ভেতরে এসে হাঁটু গেড়ে বসে তার বাবাকে বলা শুরু করে যে প্লিজ আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিয়ে দিন, আমি আপনার মেয়ের অনেক বেশি খেয়াল রাখবো। আর তখন এদিকে যখন ইসুন বাইরে বসেছিল তখন সবাই তাকে জিজ্ঞেস করছিল যে তোমার সান ইন লকে তুমি কিছু জিজ্ঞেস করবে না? তখন ইসুন বলে যে না, তাকে জিজ্ঞেস করার কিছুই নেই, আমি তাকে আগে থেকেই জানি। আর আমি এইটাও খুব ভালো করে জানি যে সে আমার মেয়েকে কত কেয়ার করে। আমার তো শুধুমাত্র ভয়টা ছিল তার ফ্যামিলিকে নিয়ে, কিন্তু সেটাও দূর হয়ে গেছে। আমরা দেখতে পারি কিমের মা কিমের মাধ্যমে ইসুনের কাছে কিছু খাবার পাঠিয়েছিল যেগুলো টাঙ্গেরিয়ান ফল দিয়ে বানানো হয়েছে। আর এই খাবারের মধ্যে একটা লেটারও ছিল, যেই লেটারের মধ্যে কিমের মা লিখেছিল যে এই ফলগুলো আমি গ্রাম থেকে এনেছি আর খুবই ভালোবাসার সঙ্গে বানিয়েছি, যতটা ভালোবাসা আমি আপনার মেয়েকে দিতে পারবো। আমি খুশি হব আপনার মেয়েকে যদি আমি আমার মেয়ে বানাতে পারি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ইসুনের চোখ দিয়ে পানি চলে আসে। আসলে বাবা মারা তো এইটাই চায় যে তার মেয়ে যেখানেই থাকুক, যেই অবস্থায় থাকুক, সে যেন খুশি থাকে। তো এরপরে ফাইনালি সময় চলে আসে গংইয়ংয়ের বিয়ের দিনে। আমরা দেখতে পারি এখানে সেই বৃদ্ধ কাপলও আসে যারা ইসুন এবং গশেকে বাড়ি ভাড়া দিয়েছিল। এতে আমরা বুঝতে পারি যে তারা কতটা ভালো মনের মানুষ। তারা সেই সমস্ত মানুষদেরকে তাদের খুশির সময় রাখতে চাইছিল যারা তাদেরকে তাদের দুঃসময় সাহায্য করেছিল। এই বিয়েতে লিও চলে আসে কারণ তাকেও ইনভাইট করা হয়েছিল। তবে লি দূর থেকে গংইয়ংকে দেখে অনেক চিন্তা করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে বসে বসে এটাই চিন্তা করছিল যে আসলে যদি সে একটু সাহস করার ট্রাই করতো তাহলে হয়তোবা আজকে সে নিজেই জামাই হতো। এখানে গংইয়ংয়ের সেই সমস্ত কলেজের ফ্রেন্ডগুলো চলে আসে যারা গংইয়ংকে সবসময় সাপোর্ট করতো সোসাইটি এবং বড় লোকদের বিরুদ্ধে গিয়ে। তো এবার আমরা দেখতে পারি অ্যাজ পার ট্র্যাডিশন গনশিককে তার মেয়েকে নিয়ে স্টেজ পর্যন্ত যেতে হতো তার মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়ার জন্য। তবে আমরা দেখতে পারি গংশিক প্রচণ্ড আপসেট হয়েছিল। আসলে গংশিক আজকে সিদ্ধান্ত নিয়েছিল সে কান্না করবে না। তবে এমন একটা পরিস্থিতিতে কোন বাবাই কান্না না করে থাকতে পারে? আমাদেরকে অনেকগুলো ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি যখন গংইয়ং অনেকটা ছোট ছিল, যখন আরও একটু বড় হয়েছে, আর যখন ফাইনালি সবচেয়ে বড় হয়ে গেছে। পুরোটা সময় ধরে গংশিক গংইয়ংকে শুধুমাত্র একটা কথাই বলতো, সেটা হচ্ছে যদি কখনো কোনো জায়গায় প্রবলেম ফিল করো তাহলে দৌড়ে বাসায় চলে আসবে। আর এই জন্য আজকে গংইয়ং তার বাবাকে বলে যে আজকে তুমি এই কথাটা বলবে না। তখন তার বাবা তাকে সেই কথাটা বলে। তবে তখন আবার গংইয়ং তাকে বলে যে বাবা এখন আর আমি সেই ছোট্ট গংইয়ং নেই, এখন আমি বিয়ে করতে যাচ্ছি, তুমি কবে আমাকে বড় ভাববে। তো এরপরে আমরা দেখতে পারি ফাইনালি গংইয়ংয়ের বিয়ের অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সবাই খুবই হ্যাপি ছিল। তবে এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে যখন তারা চলে যাচ্ছিল তখন কিম এসে তার বাবাকে বলে যে দেখুন আপনি একেবারেই টেনশন করার ট্রাই করবেন না, কারণ আমি আপনার মেয়ের সম্পূর্ণরূপে দেখাশোনা করব, তাকে কখনোই কোনো কষ্ট পেতে দিব না। এখন এই সমস্ত ব্যাপারগুলো বলে তারা চলে তো যায়, মানে এই অনুষ্ঠানটা শেষ তো হয়ে যায়। তবে তাদের জীবনে তখনই একটা তুফান চলে আসে। আসলে তাদের ছেলে ইয়ন তার ছোটবেলার বন্ধুর সঙ্গে ভাগে একটা ব্যবসা শুরু করেছিল, যেখানে তারা একটা দোকান দিয়েছিল আর মানুষের থেকে তারা স্বর্ণ রেখে তাদেরকে টাকা দিত। আর এই ব্যবসাটা তারা হাওলাত করেই শুরু করেছিল। তবে এখন তার বন্ধু সেই সমস্ত স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে, এই জন্য ইয়নকে সোজা ধরে জেলে নিয়ে আসা হয়। আর তখন আমরা দেখতে পারি অ্যাসন এসে তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে এই কাজগুলো কেন করছিলে, তোমার এগুলো করার কী বা দরকার ছিল।
আর তখন একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমাদের সামনে রিভিল করা হয়। আসলে আমরা জানতে পারি ছোটোবেলা থেকে কেন ইয়ন এমনটা ছিল। আসলে সে সবসময় ঘরের মধ্যে সেকেন্ড ফিল করতো, কারণ সমস্ত ভালোবাসা তার বাবা মা সবসময় গং ইয়ংকেই দিত। এই জন্য সে সবসময় তার বাবা মা থেকে দূরে দূরেই থাকতো। এই জন্যই সে অনেক বেশি বড়লোক হয়ে নিজেকে প্রমাণ করার ট্রাই করছিল। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি ইসুন গংশিকে বলছিল যে এখন আমাদের দ্বিতীয় বাচ্চা হতে যাচ্ছে আর আমি একজন আদর্শ মা হতে চাই। আর গংশিকও তাকে বলে যে হ্যাঁ, তুমি একজন ভালো মাই হবে। তবে এখন যেহেতু সে একজন ভালো মা হতে পারেনি, এই জন্য সে প্রচণ্ড আপসেটই হয়েছিল। এখন যেহেতু তাদের দেনাটা অনেক বেশি ছিল, এই জন্য তারা কোনোভাবেই এত টাকা ম্যানেজ করতে পারছিল না। এই জন্য তার ওয়াইফ চলে আসে স্যাঙ্গেলের কাছে, মানে তার বাবার কাছে সাহায্য চাওয়ার জন্য। সে বলছিল যে প্লিজ আমার হাজব্যান্ডকে ছাড়িয়ে নিন। আর তার ওয়াইফও তাকে বলছিল যে তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার টাকা খাওয়ার মতো মানুষ নেই, সো প্লিজ তুমি তাদের একটু সাহায্য করে দাও। তবে আমরা দেখতে পারি স্যাঙ্গেলের কাছে টাকা থাকা সত্ত্বেও সে তাদের কোনো সাহায্যই করে না, কারণ তার পারমিশন না নিয়েই তারা পালিয়ে চলে গিয়েছিল। এই জন্য তার ইগোর কাছে তারা সবাই হেরে যায়। আর এই ফাঁকে ইয়নকে ছাড়ানোর জন্য তারা ফাইনালি তাদের বোটটা একটা ফ্যামিলির কাছে সেল করে দেয়। আসলে এই বোটটা এতগুলো বছর ধরে তাদের সঙ্গে ছিল, তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছিল। এখন ফাইনালি তাদের ফ্যামিলিরই একটা পার্টকে তাদের সেল করতে হয়েছে, তাও তার ছেলেকে ছাড়ানোর জন্য। যেই ফ্যামিলির কাছে তারা বোটটা সেল করেছে তাদেরও একটা মেয়ে ছিল, আর সেটা দেখার পরে তারাও খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ফ্যামিলির জন্য বাবা মা কত বড় স্যাক্রিফাইস করতেও রাজি থাকে, যেই জিনিসটা কখনোই বাচ্চারা বুঝতেই পারে না। আর যখন ইয়নকে ফাইনালি ছাড়িয়ে নিয়ে আসা হয়, তখন আমরা দেখতে পারি সেই ইসনের সামনে এসে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। আসলে তার জন্য সেই বোটটাকে সেল করতে হয়েছে, যেই বোটটা এতগুলো বছর তাদেরকে সাপোর্ট দিয়েছিল। সেটাই ছিল একমাত্র ওয়ে যেটার মাধ্যমে তার বাবা আর্ন করতো। সে এটাই বারবার করে চিন্তা করছিল যে সে আসলে এমনটা কেন হলো, তার সাথেই কেন এগুলো হতে গেল। এদিকে ইসুন আর গনশিক আবারও কাছাকাছি চলে আসে, আর তারা দুজনে কঠোর পরিশ্রম করা শুরু করে। গনশিক যেখানে যেই কাজ পেত সেটাই করার ট্রাই করছিল, আর ইসুন মাছ বিক্রি করার জন্য আবারও মার্কেটে যাওয়া শুরু করে। তবে এখানেও তাদেরকে অনেক ডিফিকাল্টিসের ফেস করতে হচ্ছিল। আসলে আমরা দেখতে পারি যেহেতু তাদের অনেকটা বয়স হয়ে গেছে, এই জন্য গনশিকের শরীরও এখন আগের মতো সাপোর্ট দিচ্ছিল না। গনশিক সারাটা জীবন অনেক কষ্ট করে পার করেছে, কিন্তু এখন সে চাইলেও আর কষ্ট করতে পারছিল না। কিন্তু ইসুন তাকে বুঝিয়ে বলে যে এত তাড়াতাড়ি বৃদ্ধ হলে চলবে না, আমাদেরকে আরও বাঁচতে হবে, আমাদেরকে এখনও অনেক কিছু দেখতে হবে। এদিকে ইয়ানরানকে স্যাঙ্গেলের মা তার সমস্ত প্রপার্টি দিয়ে দেয়, তার ক্ষেত, তার ঘরবাড়ি সব কিছু তার নামে লিখে দেয়, কারণ সে সারাটা জীবন তাকে সাপোর্ট করেছে আর তার জন্য কি না সহ্য করেছে। এই জন্য সে তাকে বলে যে এগুলো নিয়ে তুমি তোমার মতো লাইফটা লিড করো আর তুমি তাকে ছেড়ে দাও। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়ন ঘরের কাউকে কিছু না জানিয়ে রাইস কেক সেল করার জন্য বাইরে যাওয়া শুরু করে। তবে বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল। আর তখন ভয়েস ওভারে গং ইয়ং আমাদেরকে বলছিল যে সেই সমস্ত আওয়াজ যেগুলোর দিকে আমরা কখনোই নজর দেই না, কিন্তু যখন আপন কারো আওয়াজ আমাদের কানে ভেসে আসে তখন সেটা অনেক বেশি কষ্ট দেয়। এদিকে আমরা দেখতে পারি স্যাঙ্গেলও আস্তে আস্তে নিজেকে শুধরে নেওয়ার ট্রাই করছিল। এই জন্য সে ইয়ানকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। সে গ্রামের সবার কাছে টাকা দিয়ে দিয়েছিল আর সবাইকে বলছিল যদি ইয়ান তোমাদের কাছে রাইস কেক সেল করতে আসে তাহলে প্লিজ তার থেকে কেক কিনে নিও। যদিও সবাই তার থেকে রাইস কেক কিনে ফেলতো, তবে সবাই তাকে বলতো যে তোমার বাবার একটু খেয়াল রেখো, এগুলো বলে তার থেকে রাইস কেক কিনতো। আর এগুলোর জন্য ইয়ান প্রচণ্ড আপসেট হয়ে যায়। সে পাগলের মতো কান্নাকাটি করা শুরু করে। সে চিন্তা করছিল যে সে আসলে কোনো কাজেরই না, সে একটা রাইস কেক পর্যন্ত সেল করতে পারছে না। এইটা সেল করার জন্য তার বাবার সুপারিশ করতে হয়েছে। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় শিপের কাজের মধ্যে জয়েন করে ফেলে, যেটা খুবই রিস্কি একটা কাজ ছিল। তবে তখন সেখানে স্যাঙ্গেল, গৌশিক এবং এসুন এসে শেষ মুহূর্তে তাকে সেভ করে ফেলে। আর তারা বলে যে টাকা এতটা ইম্পর্টেন্ট না যে তুমি তোমার জীবনটা এত ঝুঁকির মধ্যে ফেলে দেবে। এরপরে ফাইনালি চলে আসে 2000 সাল, মানে নতুন একটা শতাব্দীর শুরু। আমরা দেখতে পারি প্রত্যেকটা দেশের মতো কোরিয়াও এই শতাব্দীর শুরুকে সেলিব্রেট করছিল, আর সবাই নতুন করে নতুন একটা লাইফ শুরু করার ট্রাই করছিল। এসুন নতুন করে পোয়েম লেখা শুরু করে দিয়েছিল। গং ইয়ং একটা স্টার্ট আপ সম্পর্কে চিন্তা করছিল, যেটা সে কিমকেও বলে। আর কিম সবসময় তার সাপোর্টার হয়ে তাকে সাপোর্ট করার ট্রাই করতো। গংশিক নতুন একটা বিজনেস করার ব্যাপারে চিন্তা করছিল, আর অন্যদিকে স্যাঙ্গেলের ওয়াইফ চিন্তা করছিল জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে। এরপরে গং ইয়ং সোজা তার বাবার বাসায় চলে আসে, আর সে বলে যে সে চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন সে নতুন কিছু করার চিন্তাভাবনা করছিল। আর তখন এখানে ইয়ংও চলে আসে। ইয়ংয়ের হাত বরফে জমে গিয়েছিল, আর তার বাচ্চাদের এমন পরিণতি দেখার পরে এসন একটু বেশি টেনশনের মধ্যে চলে আসে। তবে তখন গং ইয়ং তাদেরকে বলে যে ইয়ংয়ের বাচ্চার নানা অনেক বড় লোক, তার কাছে অনেক অনেক টাকা আছে, কিন্তু আমার বাচ্চার নানা তো এত বড় লোক হবে না, সো আমার বাচ্চার জন্য আমাদেরকেই টাকা ইনকাম করতে হবে। আসলে সে স্যাঙ্গেলের কথা বলছিল। আর এগুলো শোনার পরে গৌশিকের হার্ট ব্রেক হয়ে যায়, কারণ এত কিছু করার পরেও যখন বাচ্চারা সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এইরকম করে খোঁচা দেওয়া শুরু করে, তখন বাবা মায়ের উপর দিয়ে কী যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না।
এদিকে ইয়ংরান ফাইনালি স্যাঙ্গেলকে ডিভোর্স দিয়ে দেয় আর যাওয়ার আগে একটা নোটিশও দিয়ে যায়। সে বলে যে সেখানে সেই জুতাগুলো আছে যেগুলো আজ থেকে অনেক বছর আগে সেই ক্লাবের সামনে ছুটে গিয়েছিল। আর এগুলোতে ইয়ংরান ভালো করে এই জিনিসটা বুঝতে পারে যে স্যাঙ্গেল এতগুলো বছর ধরে এই সমস্ত জিনিসগুলো জানতো, তবে সে এখন পর্যন্ত কাউকেই কিছু বলেনি, কারণ স্যাঙ্গেল সবসময় ভয় পেত যে ইয়ংরান না তাকে তখনই ছেড়ে দিয়ে চলে যায়। এরপরে ফাইনালি গশিক আর ইসন একটা বিজনেস চালু করে, যেটার ব্যাপারে তারা চিন্তা করেছিল। তারা ফাইনালি একটা রেস্টুরেন্ট চালু করে। আসলে এই জমিটা তাদেরকে এই বলে বিক্রি করা হয়েছিল যে এখানে একটা গলফ স্টেডিয়াম বানানো হবে, সো এখানে হয়তো ভিড় একটু বেশিই হতে পারে, এই জন্য তারা তাদের ঘর বন্ধক রেখে এই জমিটা কিনেছিল। তবে আসলে এটা ছিল পুরোপুরি মিথ্যা একটা কথা, আর এই জন্য তাদের সমস্ত টাকাগুলো ডুবে গিয়েছিল, যেই জন্য ফ্যামিলি মেম্বাররা তাকে উল্টাপাল্টা শোনানো শুরু করেছিল। ইয়াং বলছিল যে বাবার একটুও বুদ্ধিশুদ্ধি নেই, কী দরকার ছিল এত টাকা এখানে লাগানোর, এখন তো সমস্ত টাকাগুলোই ডুবে গেল। তবে আমরা দেখতে পারি তখন এসন তার হাজব্যান্ডকে ডিফেন্ড করে। সে বলে যে সে সারাটা জীবন সবার জন্য সমস্ত কাজগুলো করেছে, এখন সে নিজের জন্য একটা বিজনেসও শুরু করতে পারবে না, আর সে তো এগুলো করেছিল আমাদের কথা চিন্তা করেই। এই রেস্টুরেন্টটা যেই কোনো ওয়েতে আমি চালাবো, এবার সেটা যেই কোনো মূল্যে। আসলে এই ব্যাপারটাই এই কাপলকে স্পেশাল বানায়। তারা একে অন্যের সঙ্গ সেই সময় দিচ্ছিল যখন পুরো দুনিয়া তাদের বিরুদ্ধে ছিল, এমনকি তাদের বাচ্চারা পর্যন্ত তাদের বিরুদ্ধে ছিল। এদিকে গংইয়ংয়ের পেইন শুরু হয়ে যায়, এই জন্য কিম তাকে হসপিটালে নিয়ে আসে। তবে এখানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন শুরু হয়ে যায়, এই জন্য ডক্টর বলছিল যে হয়তোবা মা নয়তোবা বাচ্চাকে বাঁচানো যাবে। আমরা দেখতে পারি কিম এক সেকেন্ডও চিন্তা না করে বলে প্লিজ মাকে সেভ করুন। তবে ডাক্তার কোনো রকমে মা মেয়ে দুজনকেই সেভ করে ফেলে। আর ফাইনালি যখন কিম এখানে আসে তখন সে দেখতে পারে তার ওয়াইফও জীবিত আছে আর তার ছোট একটা মেয়ে বাচ্চাও হয়েছে। তখনই তার নানা নানি এখানে চলে আসে, মানে গশিক এবং এসন, আর তারা এসে গংইয়ংয়ের কেয়ার করা শুরু করে। তবে গংইয়ং এগুলো দেখার পরে কান্না করে বলছিল যে দেখো এই হচ্ছে আমার বাবা মা, যারা কিনা এখন নানা নানি হয়ে গেছে, তবুও তাদের কাছে এখন পর্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মেয়েই। এখন বাচ্চা হওয়ার জন্য পুরো পরিবার খুবই হ্যাপি হয়ে যায় আর সমস্ত ব্যাপারগুলো চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ইয়নের সেই চোর বন্ধুকেও খুঁজে পাওয়া গিয়েছিল আর সমস্ত স্বর্ণগুলোও বের করা গিয়েছিল, যেই জন্য তারাও খুবই হ্যাপি ছিল। তবে এই চোরটাকে ধরার জন্য স্যাঙ্গেল তাদেরকে খুব বেশি সাহায্য করেছিল, কারণ স্যাঙ্গেলে গিয়ে পুলিশকে ঘুষ দিয়েছিল, আর ঘুষ না পেলে যে পুলিশ কাজ করে না সেটা তো আমরা খুব ভালো করেই জানি। আমরা দেখতে পারি এখন স্যাঙ্গেল আস্তে আস্তে করে পরিবর্তন হওয়ার ট্রাই করছিল। সে তার গ্র্যান্ড ডটারের সঙ্গেও গিয়ে মিট করতো আর সবসময় তার টেক কেয়ার করার ট্রাই করতো। আসলে তার এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল সে এই জিনিসটা রিয়েলাইজ করতে পারছিল যে তার মদ এবং মেয়েদের মধ্যে ডুবে থাকার স্বভাবটাই তার সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। যেমন তার ফ্যামিলি তার থেকে দূরে চলে গিয়েছে, তাকে সমাজের কেউই পছন্দ করতো না, যদিও তার কাছে টাকা ছিল তবে কেউই তাকে ভ্যালু দিত না, এমনকি তার বাচ্চারা পর্যন্ত তাকে ভালোবাসতো না। যখন সামনে ছিল তখন যদিও সে ভ্যালু বুঝতে পারেনি, তবে এখন সে আস্তে আস্তে করে সমস্ত ব্যাপারগুলো রিয়েলাইজ করতে পারছে। এরপরে একদিন গংশিকের রেস্টুরেন্টে একটা ফেমাস সেলিব্রিটি চলে আসে, আর যখন সমস্ত নিউজ চ্যানেলগুলো এই জিনিসটা কাভার করা শুরু করে তখন তাদের রেস্টুরেন্ট পুরো কোরিয়ার মধ্যে ফেমাস হয়ে যায় আর হু হু করে কাস্টমার বাড়া শুরু করে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই ফেমাস সেলিব্রিটি আর অন্য কেউ ছিল না, এটা ছিল সেই মহিলা যার জীবন একটা সময় স্যাঙ্গেল সেভ করেছিল। মানে অনেক বছর আগে এই সেলিব্রিটি আত্মহত্যা করার জন্য সমুদ্রের পাড়ে এসেছিল, তবে তখন গৌশিক শেষ মুহূর্তে তাকে সেভ করেছিল। যদিও সবাই নিউজে আসার জন্য তার ফেসটা দেখানোর ট্রাই করছিল, তবে গৌশিক তখন তার ফেসটাকে কাভার করে দিয়েছিল যাতে করে কোনো নিউজ না হয়। আর তার এমন কাইন্ড নেচার দেখার পরে এই মহিলা তার উপরে অনেক বেশি ইমপ্রেসিভ হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে সে গৌশিকের সঙ্গে মিট করে বলেছিল যে যদি জীবনে কোনো সময় কখনো আমার দরকার পড়ে, মানে আমার কোনো সাহায্যের দরকার পড়ে, তাহলে প্লিজ আমাকে তুমি বলবে। তবে তখন সেই সেলিব্রিটির ড্রাইভার তাকে বলে যে আপনি তো তার ফ্যামিলির মধ্যে গন্ডগোল লাগিয়ে দিলেন, কারণ এখন তার ওয়াইফ তার উপরে সন্দেহ করা শুরু করবে। তবে তখন সেই সেলিব্রিটি তাকে বলে যে পুরুষ মানুষ কখনোই অন্য মহিলা সম্পর্কে তার ওয়াইফের সামনে বলে না, কারণ এটা পুরুষের স্বভাব। তাছাড়া আমি বিশ্বাস করি যে হয়তোবা সে তার ওয়াইফের কাছে আমার সম্পর্কে তেমন কিছু বলেনি। তবে আসলে গংশিক ছিল পুরোপুরি উল্টো, সে তার ওয়াইফের কাছে এই মহিলা সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই বলে দিয়েছিল যাতে করে একটা ক্ল্যারিটি থাকে। আর এদিকে স্যাঙ্গেল সমস্ত কিছু হেরে যাওয়ার পরে ফাইনালি তাদের রেস্টুরেন্টে আসাই শুরু করে দিয়েছিল। আর সবসময় অ্যাসুন এবং গনশিককে দেখে সে হিংসা করত, কারণ তার নিজের ওয়াইফ তো তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। এরপরে আমরা দেখতে পারি স্যাঙ্গেলের ওয়াইফ জাপানিজ টিচার হয়ে যায়, এই জন্য এটা সেলিব্রেট করার জন্য তারা সবাই সেখানে চলে আসে। আর তখন স্যাঙ্গেল দেখতে পারে গনশিকের কাছে সেদিন নতুন স্যুট এবং নতুন জুতা ছিল যেগুলো তার বাচ্চারা তাকে দিয়েছিল। এটা দেখার পরে স্যাঙ্গেল অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ তার কাছে টাকা তো অনেক বেশি ছিল, তবে তার বাচ্চারা তাকে একেবারেই ভালোবাসতো না, তার বাচ্চারা তার কেয়ারই করতো না। মানুষ হয়তোবা একটা সময় শুধুমাত্র এই জিনিসটাই চায় যে কেউ না কেউ তাকে ভালোবাসুক, কেউ না কেউ তাকে কেয়ার করুক।
এরপরে আমাদেরকে 3টা জেনারেশন একসাথে দেখানো হয়, যেখানে ইসুন ছিল, গমইয়ং ছিল আর গংইয়ংয়ের মেয়ে ছিল। আসলে আমরা দেখতে পারি যখন গংইয়ং তার মেয়ের দিকে টেক কেয়ার করছিল, তখন ইসুন তার নিজের মেয়ের দিকে টেক কেয়ার করছিল। আর এই সিনটা আসলে কিছু না বলেও অনেক কিছু বলে দেয়। আর তখন গংইয়ং তার মাকে বলে যে মা, বাচ্চা পালা এতটা মুশকিল কেন? তখন আমরা দেখতে পারি ইসুন তার সম্পর্কেই বলা শুরু করে, কারণ তার মেয়ে তো তার মতোই হয়েছে। এরপরে গংইয়ং কিমের কাছে জিজ্ঞেস করে যে আমি কি আমার বাবা মার জন্য কিছু করতে পারি? তখন কিম তাকে বলে যে দেখো, তোমার বাবা মা আর আমার বাবা মার মধ্যে পার্থক্যটা কি? তুমি যা ইচ্ছা সেটাই করতে পারো। এই জন্য গংইয়ং তাদেরকে নিয়ে হেলথ চেক আপ করতে চলে আসে। আসলে এইটা আমাদের ছেলে মেয়েদের একটা দায়িত্ব। বাবা মা আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে যায়, এই জন্য তাদের দেখাশোনা করাটা আমাদের দায়িত্ব। আর এখানে আমরা দেখতে পারি যখন স্যাংউইন বেহুশ অবস্থায় ছিল, তখন তার মুখে বারবার করে একটা নামই ছিল। আপনি কি গেস করতে পারেন সেই নামটা কী ছিল? সেই নামটা ছিল তার ছোট ছেলের নাম। আসলে সে এখন পর্যন্ত তার ছোট ছেলের মৃত্যুর জন্য বারবার করে নিজেকেই দোষারোপ করছিল। সে চিন্তা করছিল সেই দিন যদি সে তার বাড়তে না যেত, তাহলে হয়তোবা তার ছেলে আজকে জীবিত থাকতো। এমন একটা গিল্টি মনের মধ্যে নিয়ে সে এতগুলো বছর কিভাবে পার করেছে, সেটা হয়তোবা সে নিজেই ভালো জানে। এরপরে আমাদেরকে তাদের ছোট ছেলের ডংয়ের কবরটাও দেখানো হয়, যেই কবরটা সবসময় সবার চেয়ে পরিষ্কার থাকতো, কারণ তারা প্রত্যেক বছর তার সঙ্গে দেখা করতে আসতো তার ফেভারিট খাবার এবং ফেভারিট টয় নিয়ে। আসলে সবসময় বাচ্চারা বাবা মায়ের কবরে আসে, কিন্তু যখন বাবা মাকে বাচ্চাদের কবরে আসতে হয়, তখন ব্যাপারটা কতটা হার্ট ব্রেকিং হয় একবার চিন্তা করুন। এরপরে ডক্টর গংশিকে বলে তার ব্লাড ক্যান্সার হয়েছে আর তার হাতে সময় অনেকটাই কম আছে। এটা শোনার পরে তারা সবাই খুবই আপসেট হয়ে যায়। আর এরপরে গংশিকের কিমোথেরাপিও করা হয়, তবে এমনটা করতে গিয়ে সে অনেক বেশি দুর্বল হয়ে যায়। সে আস্তে আস্তে করে মৃত্যুর দিকেই চলে যাচ্ছিল। আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে এসুন একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সে তাকে বলছিল যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি এখন অনেকটাই বুড়ো হয়ে গেছি। এই বৃদ্ধ মহিলাকে তুমি একা রেখে দিয়ে চলে যাবে? এই বৃদ্ধ মহিলার দেখাশোনা কে করবে? তুমি প্লিজ আমার সঙ্গে রয়ে যাও। তবে গংশিক তাকে বলছিল যে আমি কোথাও যাচ্ছি না, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো এবং তোমাকে সাপোর্ট করেই যাব। আর এই সিনটা আমাদের চোখ ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কারণ আমরা সবাই এটা খুব ভালো করেই জানি যে গংশিক আসলে সবার থেকে দূরে চলে যাচ্ছে, তার মৃত্যু যেই কোনো সময় হতে পারে। এরপরে গংইয়ং এক রাত তার বাবার সঙ্গে হসপিটালেই কাটায়। আর তখন তার বাবা তার ছোটোবেলার গল্পগুলো তাকে শুনিয়ে ইমোশনাল করে দেয়। সে তাকে বলছিল যে দেখো, আমার মৃত্যুর পরে কখনোই তোমার মাকে একা ফিল করতে দিও না, তোমার মায়ের দেখাশোনা করো। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে গংইয়ংও পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। এরপরে সে গিয়ে তার ছেলে ইয়নের সাথেও মিট করে, আর ইয়ন তাকে দেখার পরে বাচ্চাদের মতো কান্নাকাটি করা শুরু করে। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিনও দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি গংশিক ছোটোবেলা থেকেই ইয়নকে অনেক বেশি ভালোবাসত। ঘরের মধ্যে যদি কারো থেকে সে সবচেয়ে বেশি ভালোবাসা পায়, সেটা হচ্ছে তার বাবার কাছ থেকে। এই জন্য সে প্রচণ্ড ইমোশনাল হয়ে তাকে বলছিল যে বাবা, আপনার কি এমন হয়ে গেল? আপনি আমাদেরকে ছেড়ে প্লিজ যাবেন না। আমি আপনাকে অনেক কিছু বলেছি, তবে আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না। এরপরে সেদিন রাতে আমরা দেখতে পারি ইয়নের ছেলেও ইয়নের রাস্তায় হাঁটছিল। সে আস্তে আস্তে করে চুল বড় করছিল এবং কালার করছিল, যাতে করে সে নতুন গার্লফ্রেন্ড বানাতে পারে। আর এগুলো দেখার পরে গংশিক একটু মুস্কি হেসে দিয়ে তাদেরকে বলে যে যেমনটা রোপণ করবে তেমনটাই যে পাবে, ব্যাপারটা তো এমনটাই হয়। আর এরপরে শেষবারের মতো সে ইসুনকে পিঠে চড়িয়ে একটা রাইড দেয়। আর এগুলো দেখার পরে তাদের নাতি নাতনিরা বলছিল যে দেখো আমাদের গ্র্যান্ডপা এবং গ্র্যান্ডমা কতটা রোমান্টিক। এরপর আমরা দেখতে পারি ফাইনালি গংইয়ংয়ের অ্যাবা স্টাডি নামের একটা ছোট্ট স্টার্টআপ লঞ্চ করা হয়। আর এই লঞ্চিংয়ের সময় সে এসে তাদের সবাইকে বলে যে আসলে যখন আমি ছোট ছিলাম তখন মাঝে মধ্যেই ঘরে আমার পড়তে ইচ্ছা করতো। আমি যখন পার্ট টাইম জব করতাম তখনও সেখানে আমার মাঝে মধ্যেই পড়তে ইচ্ছা করতো। এমন অনেক মানুষ আছে যারা নিজের কমফোর্ট অনুযায়ী পড়ালেখা করতে চায়, আর আমাদের স্টার্টআপটা তাদের জন্যই বানানো হয়েছে। আমার মা যে কিনা পড়ালেখা করার জন্য পুরো দুনিয়ার সঙ্গে ফাইট করেছে, তবুও সে তার পড়ালেখা কমপ্লিট করতে পারেনি। আর সেই সমস্ত মানুষজনের জন্যই আমাদের স্টার্টআপটা বানানো হয়েছে। আমাদের মোটো হচ্ছে যেই কোনো কেউ যেই কোনো সময় যেই কোনো জায়গায় চাইলেই পড়ালেখা করতে পারবে। আর এই জিনিসটা আমি আমার বাবার থেকে পেয়েছি। আমার বাবা অনেক বেশি পরিশ্রমী, আমিও তার মতো পরিশ্রম করব যেই কোনো ওয়েতে এটাকে সফল বানাতে। আমরা দেখতে পারি তার বাবা মা তাকে দেখার পরে খুবই প্রাউড ফিল করছিল, আর অন্যদিকে তার ভাই পাগলের মতো কান্না করছিল, কারণ সে তার বোনের সফলতায় অনেক বেশি হ্যাপি ছিল। এরপর আমরা দেখতে পারি সরকার একটা মিউজিয়াম বানায়, যাতে করে জিজুর গোদাখোর যাদেরকে বলা হয়, মানে যারা মাছ ধরতো, তাদের ইতিহাস সম্পর্কে সবাই জানতে পারে। কোরিয়াতে আসা প্রত্যেকটা ট্যুরিস্ট এবং প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে জানতে পারে, যেই জিনিসটা তাদের জন্য খুবই প্রাউডের ছিল। এরপরে ফাইনালি ইসুন তার বইটাকে কমপ্লিট করে, আর যখন গংশিক এই জিনিসটা দেখতে পারে
তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আসলে তারা লাইফে অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু সহ্য করেছে, আর এত কিছু করার পরে ফাইনালি আজকে তারা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারা অনেক ডিফিকাল্টিস ফেস করার পরে ফাইনালি একটা রেস্টুরেন্টও দিয়েছিল, যেটা নিয়েও তাদেরকে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তবে ফাইনালি রেস্টুরেন্টের জন্য তারা হয়তোবা একটু বড়লোক হয়ে গেছে বা তাদের ফ্যামিলিটা একটু স্টেবল হয়ে গেছে। তবে এখন পর্যন্ত তাদের লাইফে শুধু একটা জিনিসই মিসিং ছিল, যেটা আজকে এসন পূরণ করে দিয়েছে। কারণ যখনই এই বইটা পাবলিশ করা হবে তখনই এসন একজন পোয়েট হয়ে যাবে, আর এই জিনিসটাই এতগুলো বছর ধরে তারা চাইতো। সেদিন রাতের বেলায় গসেক তাদের সবাইকে ফাইনাল গুড বাই বলে, আর কেন জানি তার ফাইনাল গুড বাই শুনে আমাদের চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। এরপরে ফাইনালি আমরা জানতে পারি গং ইয়ং তার বাবা মাকে যতগুলো টাকা পাঠিয়েছিল একটা টাকাও তারা খরচ করেনি, প্রত্যেকটা টাকা তারা সেভলি ইনভেস্ট করে রেখেছিল। আর এখন তার মৃত্যুর পরে সমস্ত টাকাগুলো আবার গং ইয়ং ফেরত পেয়ে যায়। ইয়ংয়ের স্বপ্ন ছিল নতুন একটা বড় গাড়ি নেয়ার, এই জন্য স্যাঙ্গেলের সাহায্যে সে মৃত্যুর আগেই তার জন্য একটা গাড়ির ব্যবস্থাও করে গিয়েছিল। যদিও তার একটা ফ্যামিলি ছিল, তার বাচ্চা ছিল, এই জন্য সে তার বাবাকে একটু কম মিস করবে, তবে সবচেয়ে বেশি মিস তো তার ওয়াইফই করতো। সে সবসময় তার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করতো, সবসময় তার হাজব্যান্ড তার পাশেই ছিল, তবে এখন আর সে তার পাশে নেই। তবে মৃত্যুর পরেও সে সমস্ত ব্যাপারগুলো তার জন্য ইজি করে দিয়ে গিয়েছিল। সে প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিসগুলোরও খুবই ভালো করে খেয়াল রেখেছিল। সে কিচেনের সমস্ত জিনিসগুলো নিচে নামিয়ে দিয়েছিল, যাতে করে কখনোই ইসনের কোনো সমস্যা না হয়। এমনকি সে তার সারা জীবনের জন্য হেয়ার টিপও কিনে দিয়েছিল, যেই জিনিসটা খুবই ইমোশনাল ছিল। এখন যেহেতু ইসুন বারবার করে তার হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছিল, এই জন্য তার হাজব্যান্ডের স্মৃতিচারণ করার জন্য সে ফাইনালি সেই ঘরে এসে থাকা শুরু করে, যেই ঘরটা গং ইয়ংয়ের পড়ালেখার জন্য তারা সেল করে দিয়েছিল। কিন্তু এখন তারা সেই ঘরটা আবার কিনে ফেলে। যদিও তার বাচ্চারা মাঝে মধ্যেই সেই ঘরটা ভিজিট করতে চলে আসতো, তবে তারা তো আর সবসময় সিওল থেকে এই পর্যন্ত আসতে পারতো না, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করাতে হবে। এই জন্য সবসময় তাকে সেখানে একাই থাকতে হতো, যেই ব্যাপারগুলো তাকে অনেক বেশি হার্ট ব্রোকেন করে দিত। তবে তবুও ইসুন কোনোভাবেই চাইতো না তার ছেলে মেয়েকে ডিস্টার্ব করতে। সে সবসময় একা একা সেই জায়গাতেই থাকতে চাইছিল, যেই জায়গাতে সে বড় হয়েছে। আর সে এখানে একটা ওল্ড এজ হোমের টিচারও হয়ে গিয়েছিল, যেখানে সে বৃদ্ধ লোকদেরকে পোয়েম লেখা, বিভিন্ন কিছু ড্র করা, মানে নিজেদেরকে এক্সপ্রেস করা শেখাতো। আর এই সিনটাই আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। আর তখন আমরা সেই ক্ষেতটা দেখতে পারি, যেই ক্ষেতের মধ্যে গসেক ইসুনকে এসে একটা রিং দিয়ে প্রপোজ করেছিল। তবে ইসুন রাগের মাথায় এসে সেই রিংটা ক্ষেতের মধ্যেই ফেলে দিয়েছিল। তবে পরবর্তীতে একটা ফ্যামিলি একটা ডকুমেন্টারি শ্যুট করার জন্য সেই ক্ষেতে এসেছিল, যেখানে ছোট একটা বাচ্চা ছিল যে সেই রিংটাকে পেয়ে গিয়েছিল। আর অনেকগুলো বছর পরে সেই মেয়েটাই বড় হওয়ার পরে সেই একই মাছ বাজারে মাছ কিনতে চলে আসে। আর সেই মেয়েটা ইসুনকে দেখে সুন্দর মাছ বিক্রেতা বলেছিল। আর এখন সেই মেয়েটা বড় হয়ে বিশাল বড় পাবলিশার হয়ে গিয়েছিল। আর যখন সেই ইসুনের সেই বইটা পায় আর এটাকে পড়ে তাদের জীবনগুলো সম্পর্কে ভালো করে স্টাডি করে, তখন সে আর কান্না করা থেকে নিজেকে আটকাতে পারে না। আর তখন ইসুন আমাদেরকে বলে যে আমি প্রথমে একটা গোতাখোরের মেয়ে ছিলাম, পরবর্তীতে আমি হয়েছিলাম একটা পড়ালেখা করা মেয়ে, যে কিনা পড়ালেখা ছাড়া আর কিছুই বুঝতো না। আর পরবর্তীতে আমি একজন ক্যাপ্টেনের ওয়াইফ হয়েছিলাম, এবং পরে আমি গ্রামের প্রধানও হয়েছিলাম। এরপরে আমি বাজারে মাছ বিক্রি করেছি, এবং আজকে আমি একজন পোয়েট হয়েছি। আসলে যদি আমি দেখি 70 বছরের আমার লাইফটা কোনোভাবেই সহজ ছিল না। আমি জীবনের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছি, তবে তবুও আমি জীবনটাকে অনেক বেশি ভালোবাসি। কারণ আমার জীবনে যখনই অন্ধকার নেমে এসেছিল, তখন আমি একটা মানুষকে সবসময় পাশে পেয়েছিলাম। আসলে যদি আপনি ভালো করে রিয়েলাইজ করেন, তাহলে জীবনের মানেই হচ্ছে এইটা। কখনো আলো আসে, আবার কখনো অন্ধকার চলে আসে। অন্ধকার দেখে আমাদের মনে হয় যে হয়তোবা অন্ধকার আর কখনোই কাটবে না, কিন্তু একটা সময় অন্ধকারটা কেটেই যায়। যখন আমার বয়স 9 ছিল, তখন থেকে আমার জীবনটাকে সহজ করার জন্য সম্পূর্ণ চেষ্টা তুমি একমাত্র করেছিলে। আর তুমি না থাকলে এই বইটার কোনো মানেই হতো না কৌশিক। আর শুধুমাত্র তোমার জন্য সমস্ত ডিফিকাল্টিস ফেস করে আমি এখন পর্যন্ত জীবিত আছি। আমি আরও জীবিত থাকবো শুধুমাত্র তোমার জন্য, যতদিন পর্যন্ত না আমরা আবারও এক হয়ে যাই। এরপরে আমরা সেই ক্ষেতের মধ্যে একটা সিন দেখতে পারি, যেখানে আমরা জোয়ান, গৌশিক এবং ইসুনকে দেখতে পারি। ইসুন তাকে বলছিল যে আমি অনেক টাকা ইনকাম করতে চাই, আমি একজন পোয়েটও হতে চাই। আর গৌশিক তাকে বলছিল আমি একটা বড় গাড়ি কিনতে চাই এবং তোমার সঙ্গে পুরো দুনিয়া ঘুরতে চাই, আমরা ইউএসএতেও যেতে চাই। তবে তারা দুজন তাদের সমস্ত স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছিল শুধুমাত্র তাদের বাচ্চাদের জন্য। যদিও তারা সেই লাইফটা লিড করতে পারেনি যেই লাইফটা তারা লিড করতে চেয়েছিল, তবে তবুও তারা জীবনের সমস্ত ডিফিকাল্টিসগুলো ফেস করে ফাইনালি জীবনের শেষ পর্যায়ে চলে এসেছিল। আর এই ডিফিকাল্টিসগুলোর মধ্যেই তারা জীবনটাকে এনজয় করেছিল। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়।